আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ভালো আছি। আপনারা আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আপনারা আমাদের পেড বেস স্টুডেন্ট না? ফ্রি আছে। আচ্ছা, সমস্যা নাই, কথা বলতে হবে না। আপনারা আজকে যেহেতু ক্লাসটা লাইভ চলবে, তো আমরা গোটা বাঙালি জাতির চাকরির জন্যই যেন উপকারে আসে এরকম একটা টপিকস নিয়ে কথা বলবো। এরপরে আমরা ধারাবাহিকভাবে আমাদের পেইড বেসের ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস হবে। আপনারা ওই রেকর্ডেড ক্লাসগুলো পরে সিরিয়াল অনুযায়ী পেয়ে যাবেন। আজকে আমাদের ক্লাসটা লাইভ হচ্ছে। এমন একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব, যেই টপিকসটা মোটামুটি বাংলাদেশের সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য উপকারে আসে এবং কাজে আসে, এরকম একটা টপিকস নিয়ে আমরা কথা বলবো। তাই আমাদের পেড বেসের স্টুডেন্ট যারা আছেন তারা হতাশ হবেন না। আমি আবার আপনাদেরকে শুরু থেকেই ক্লাস নিব ইনশাআল্লাহ। একেবারে জিরো লেভেল থেকে বাংলার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আপনাদেরকে শেষ করে দিব। সম্মানিত ভিউয়ার্স, যারা আজকের লাইভটি দেখছেন তারা দ্রুত জয়েন হয়ে যান। আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব আজকের লাইভ ক্লাসের টপিকস। আমি অবশ্যই জানতেও চাইব যারা আমার লাইভে যুক্ত হয়েছেন বা হবেন তাদের পছন্দ মতো একটা টপিকস নিয়ে কথা বলার চেষ্টা করব। আমার নিজের কোনো পছন্দের টপিকস নাই, আপনারা জানাইলে আমরা ওই টপিকসটা নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। আগে লাইভটা শেয়ার করে দেই। জি, শোনা যায়। জি, বাংলা ক্লাস নেব আমরা। আজকে বাংলা ক্লাস নিতে চাচ্ছি, বাংলায় নিব। আমি আসলে অন্য ক্লাস নিতেও পারি না, শুধু বাংলায় নিব। আচ্ছা, যারা লাইভে যুক্ত আছেন তারা একটু আমাকে বলবেন যে কোন টপিক্সের ওপরে ক্লাস নিলে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। বাংলার কোন টপিক্স পড়ালে আপনারা আজকে খুশি হবেন, ওরকম একটা টপিক্স কমেন্ট করবেন। আর যারা লাইভে যুক্ত আছেন তারা একটু আমাকে বলবেন যে সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ভিডিও দেখা যাচ্ছে কিনা। সাউন্ড, ও আচ্ছা, জি, সাউন্ড নাকি আসতে হচ্ছে, একটু বাড়ায় দেন। লাইট বেশি হচ্ছে মনে হয়, বললো। জি,
লাইভ ক্লাসটা দেখেছিলেন নাকি আমার ফেসবুকে একটা বাসার ক্লাস আপলোড করা আছে? ওটা আমাদের পেড বেসের ক্লাস। আমরা গত 30 তারিখে বাসার উপরে একটা ক্লাস লাইভও করেছিলাম। আপনি কোন ক্লাসটা দেখেছেন, লাইভ ক্লাসটা নাকি আমার ফেসবুকের যে একটা ক্লাস আচ্ছা রেকর্ডেড ক্লাসটা দেখেছিলেন? যাই হোক, কেউ কেউ বলছেন যে আজকে কারক পড়ানোর জন্য, কারকের ক্লাস নেওয়ার জন্য বলছেন। তো যারা কারকের ক্লাস নেওয়ার জন্য বলছেন তারা একটু শুনেন। আমরা আজকে যে ক্লাসটা লাইভ করছি, এটা আমরা প্রথমেই বলছিলাম গোটা বাঙালি জাতির যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আছে প্রত্যেকেরই যেন উপকারে আসে এরকম একটা ক্লাস নিয়েই আমরা, এরকম একটা টপিকস নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এইরকম টপিক্সের মধ্যে দেখা যায় যেহেতু 47 বিসিএস সামনে আছে, বিসিএস পরীক্ষার মধ্যে কারক থেকে খুব বেশি একটা কোশ্চেন আসতে দেখা যায় না। আমরা এখনও পর্যন্ত যদি বিসিএস কোশ্চেন অ্যানালাইসিস করি তাহলে দেখব হাতে গোনা কয়েকটা কোশ্চেন এসেছে বিসিএস থেকে। তো আমরা বিসিএস ক্যান্ডিডেটদেরগুলোকে একটু মাথায় রাখবো, মাথায় রেখে আজকে আমরা এমন একটা টপিক সিলেক্ট করব যেই টপিক্সটা তাদেরও উপকারে আসবে। বাংলাদেশে যারা বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষা দিবেন, যারা জর্জ নিয়োগ পরীক্ষা দিবেন, যারা এটিও পরীক্ষা দিবেন, অথচ বাংলাদেশের একেবারে নবম গ্রেড থেকে নবম দশম এছাড়া এর আগের গ্রেডেরও কিছু পরীক্ষা হয়, যেন এই ধরনের ক্যান্ডিডেটগুলোর উপকারে আসে এরকম একটা টপিক্স নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে সাধারণত 3-4টা টপিক্সকে আমরা বাছাই করতে পারি। একটা হচ্ছে সন্ধি, আরেকটা হচ্ছে সমাস, আরেকটা হচ্ছে শুদ্ধ বানান, আরেকটা প্রকৃতি প্রত্যয় ইত্যাদি টপিকসগুলো নিয়ে আমরা কথা বললে মনে হয় আজকে একটু বেটার হবে অন্য ক্যান্ডিডেটদের জন্য। আর যারা, আমি প্রথমেই বলে নিয়েছি যারা আমাদের পেড বেস স্টুডেন্ট আছেন তাদের ক্লাস একেবারে শুরু থেকে, ওই গত লাইভ ক্লাসে বলছিলাম যে ব্যাকরণ শুরু হয়েছে বাসা থেকে, সুতরাং আমরা একেবারে বাসা থেকে শুরু করে আপনাদের একেবারে শেষ পর্যন্ত, ব্যাকরণের শেষ পর্যন্ত আমরা ক্লাস করাবো ইনশাল্লাহ। আপনারা হতাশ হবেন না, আজকে উন্মুক্ত ক্লাস, তাই সবার জন্য এমন একটা টপিকস আমরা সিলেক্ট করছি যেটা সবার উপকারে আসবে। ওই রকম একটা টপিকস হচ্ছে সমাস। আজকে বাংলা ব্যাকরণের সবচেয়ে বড় টপিকস, আমরা সমাস নিয়ে একটু কথা বলি। কি বলেন আপনারা? জি, ধন্যবাদ। হ্যাঁ, অনেকেই কমেন্টও করছে, স্যার সমাস শুরু করেন, সমাস পড়াইলেই ভালো হবে। যাই হোক, তাহলে আমরা সমাস পড়ানোর চেষ্টা করছি। সাউন্ড মিউট করে দিন। আচ্ছা, আমরা সমাস নিয়ে একটু কথা বলবো। সমাস একটা ব্রাইটাল পার্ট। বাংলাদেশের যে কোনো মানের চাকরির পরীক্ষায় সমাস থেকে 1 মার্কের কোশ্চেন থাকেই। আর বাংলা ব্যাকরণের সবচেয়ে বড় টপিক্সটার নাম সমাস, সবচেয়ে বড়। তাই আমরা ফার্স্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত অনেকেই সমাস পড়ি, বুঝি, স্যারেরা বুঝাইলে বুঝি, কিন্তু পরীক্ষার ফলে যায়া আনসার করতে পারি না, কারণ সমাসের অনেকগুলো প্রকারভেদ থাকার কারণে আমরা গুলিয়ে ফেলি যে আসলে কোনটা কোন সমাস হবে। আজকে আমরা একটু সহজ করে সমাস বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন, যারা লাইভে আছেন একটু লাইভটা দয়া করে শেয়ার করে দিবেন যেন বাকিরাও দেখতে পারে, কারণ সমাস যোগ উপযোগী একটা টপিকস। সমাস সম্পর্কিত, এই শব্দটা সম্পর্কিত যদি আমরা একটু কথা বলে নেই তাহলে আমরা প্রথমেই বলবো সমাস শব্দটা এসেছে সংস্কৃত ভাষা থেকে। সমাস শব্দটা এসেছে সংস্কৃত ভাষা থেকে, কোশ্চেনও হয়েছে এ যাবৎকালে অনেকবার, সামনেও হতে পারে। সমাসের রীতি প্রকৃতি এসেছে কোন ভাষা থেকে, অথবা সমাসের রীতি এসেছে কোন ভাষা থেকে, উত্তর দিতে হবে সংস্কৃত ভাষা থেকে। তাহলে সমাসের রীতি এসেছে সংস্কৃত ভাষা থেকে।
কোশ্চেন হতে পারে সমাস শব্দটা কোন পদ, তখন আমরা উত্তর দিব সমাস শব্দটা বিশেষ্য পদ। সমাস শব্দটা বিশেষ্য পদ। আচ্ছা, এরপরে আমরা দেখব সমাস শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কীরকম হয়। সমাস শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা এরকম পাবো, সম যোগ অস যোগ অ। এটা হলো সমাস শব্দের বিশ্লেষণ। যদি এরকমও হয় যে এরকমও কোশ্চেন হয় সমাস সমাস শব্দটার সন্ধি বিচ্ছেদ কি, সেই ক্ষেত্রে আমরা এই যে এরকম আনসার করতে পারবো, সমযোগ অস, সমাস শব্দের সন্ধি বিচ্ছেদ, সমযোগ অস ইকুয়াল টু সমাস। এটা স্বরসন্ধির 1 নম্বর নিয়মে হবে। আমরা যখন সন্ধি পড়াবো তখন আপনারা পেয়ে যাবেন স্বরসন্ধির প্রথম নিয়মটাই হবে এরকম। আচ্ছা, তাহলে এটা সমাসের বিশ্লেষণ, এটা সমাসের সন্ধি বিচ্ছেদ। এবার যদি আমরা এই বিশ্লেষণটা নিয়ে একটু অ্যানালাইসিস করি যে সমাস শব্দটা তৈরি হলো কিভাবে, তাহলে আমরা বলবো সমাস শব্দটা তৈরি হলো প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে। প্রকৃতি ও প্রত্যয়ের মাধ্যমে, প্রত্যয়। তাহলে সমাস শব্দটা তৈরি হলো প্রকৃতি প্রত্যয় দিয়ে। এই প্রত্যয় আবার 2 প্রকার। কোশ্চেন হতে পারে সমাস শব্দটা কোন প্রত্যয়, তাহলে আপনাকে উত্তর দিতে হবে সমাস শব্দটা কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয়, সমাস শব্দটা কৃৎ প্রত্যয়। আচ্ছা, এরপরে যদি এরকম কোশ্চেন হয় যে সমাস শব্দটা কোন উপসর্গ যুগে গঠিত, তাহলেও আপনাকে উত্তর দিতে হবে সম উপসর্গ। সম উপসর্গ যুগে সমাস শব্দটা গঠিত, সমাস শব্দটা গঠিত। আচ্ছা, এবার যদি আমরা দেখি যে এই সম উপসর্গটা আবার কোন ধরনের উপসর্গ, সম উপসর্গটা আবার কোন ধরনের উপসর্গ, সম উপসর্গটা কোন ধরনের উপসর্গ, উত্তর হবে সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ, কারণ সমাস শব্দটা সংস্কৃত ভাষার শব্দ, আর সংস্কৃত ভাষার শব্দে যে উপসর্গটা হবে সেটা অবশ্যই সংস্কৃত উপসর্গ। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি সমাস শব্দের অর্থ কি। সমাস শব্দের অর্থ, সমাস শব্দের অর্থ পড়ব আমরা 3টা। একটা হলো সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ, সংক্ষেপণ। আরেকটা হলো পদের মিলন, পদের মিলন। আরেকটা হলো একাধিক পদের, একাধিক পদের একপদীকরণ, একপদীকরণ। সমাস শব্দের অর্থ পাইলাম আমরা তাহলে 3টা। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, পদের মিলন, একাধিক পদের একপদীকরণ। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। স্যার, শুধু পড়ানোর দিক দিয়ে নয়, আপনি যে কথাগুলো বলেন, যেভাবে ক্লাস নেন, আপনার মতো করে কেউ কোনো দিন ক্লাস নেয় না। ধন্যবাদ। SM ইমন খান, আসিফ ইকবাল তুহিন কমেন্ট করেছে, বাংলার বস। সাইম ইসলাম, লাভ ইউ স্যার। যারা কমেন্ট করতেছেন তাদেরকে ধন্যবাদ। সব কমেন্ট হয়তো বা পড়া যাবে না। স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগে, ধন্যবাদ। অনেক কমেন্ট আসতেছে। যাই হোক, আমরা ক্লাস কন্টিনিউ করি। তাহলে সমাস শব্দের অর্থ পাইলাম 3টা, সংক্ষেপণ, পদের মিলন, একাধিক পদের একপদীকরণ। সংক্ষেপণ, পদের মিলন, একাধিক পদের একপদীকরণ। আচ্ছা, এইখান থেকে এই 3টা অর্থ থেকে আমরা সমাসের সংজ্ঞা বলতে পারি। আর সমাসের সংজ্ঞাটা এরকম বলতে পারি, দেখুন এই অর্থ থেকে বলতে পারি অনেক সময় আমাদের দীর্ঘ বাক্য শুনতে এবং পড়তে ভালো লাগে না, তাই বাক্যকে শ্রুতিমধুর করার জন্য আমরা বাক্যকে সংক্ষেপ করে থাকি। যে সকল উপায়ে একটা বাক্যকে সংক্ষেপ করা যায়, একটা পদে পরিণত করা যায়, ওই সকল উপায়ের মধ্যে অন্যতম একটি উপায় হচ্ছে সমাস। আচ্ছা, সমাসের সংজ্ঞা অনেক ব্যাকরণবিদরাই তাদের বইয়ে সমাসের সংজ্ঞা দিয়েছেন। পরস্পর অর্থ সম্পর্কযুক্ত 2 বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। পরস্পর অর্থ সম্পর্কযুক্ত 2 বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে।
এটা মোটামুটি সব ব্যাকরণ বইয়ে আপনারা পেয়ে যাবেন। আমরা দুইটা মনীষীর সংজ্ঞাও দিতে পারি সমাস সম্পর্কে। সমাস সম্পর্কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা সংজ্ঞা আছে এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়েরও একটা সংজ্ঞা আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট দুই বা বহু পদকে এক পদ করার নাম সমাস। আমরা আবার যদি সংজ্ঞাটা বলি, পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট দুই বা বহু পদকে এক পদ করার নাম সমাস। এই সংজ্ঞাটা দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। যেখানে শহীদুল্লাহ সংজ্ঞা দিয়েছে এখানে সুনীতি সংজ্ঞা দিবে না, এটা তো হয় না। সুনীতিও সংজ্ঞা দিয়েছে। সুনীতি বললেন, একাধিক পদ একত্র লইয়া বা জুড়িয়া, ধরেন একাধিক পদ একত্র, এটা কিন্তু শুদ্ধ বানানে কোশ্চেন আসে। আমরা সারা জীবন যেটাকে জেনেছি একত্রে, এই একত্রে বানানটা কিন্তু এর শেষে এ বিভক্তি যুক্ত করা ভুল। এটা একত্রে যদি শুদ্ধ বানানে কোশ্চেন আসে তাহলে একত্রে মার্ক করা যাবে না। একত্র, একাধিক পদকে একত্র জুড়িয়া, একাধিক শব্দকে একত্র জুড়িয়া একটা বৃহৎ শব্দ সৃষ্টি করাকে সমাস বলে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বললেন, একাধিক শব্দ একত্র জুড়িয়া একটা বৃহৎ শব্দ সৃষ্টি করার নামকে বলে সমাস। তাহলে আমরা সমাসের দুইটা সংজ্ঞা দিলাম, একটা শহীদুল্লাহর আর একটা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের। আর আমরা সাধারণ সংজ্ঞাটা দিয়েছি, আপনারা সব বইয়ে পাবেন। পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। সমাস সম্পর্কিত বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। সমাস সংস্কৃত ভাষার শব্দ। সমাসের রীতি এসেছে সংস্কৃত ব্যাকরণ থেকে বা সংস্কৃত ভাষা থেকে। সমাস কোন পদ? বিশেষ্য পদ। সমাসকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? সম যোগ অস যোগ অ, এটা সমাসের বিশ্লেষণ। সমাসের সন্ধি বিচ্ছেদ করলে হয় সম যোগ অস। সমাস শব্দটা তৈরি হলো প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে। যদি কোশ্চেন করা হয় সমাস শব্দটা কোন প্রত্যয়, উত্তর দিতে হবে কৃৎ প্রত্যয়। এরপরে সমাস শব্দটি কোন উপসর্গ যুগে গঠিত, উত্তর হবে সম উপসর্গ। এই সম উপসর্গটা আবার কোন ধরনের উপসর্গ, তাহলে আপনাকে উত্তর দিতে হবে এটা অবশ্যই সংস্কৃত ভাষার উপসর্গ। সমাস শব্দের অর্থ কয়টা পাইলাম? সংক্ষেপণ, পদের মিলন, একাধিক পদের একপদীকরণ। আচ্ছা, এতগুলো বক্তব্য আমরা সমাস শব্দটা সম্পর্কে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে আমরা দেখব সমাসের একটু ভিতরে যদি প্রবেশ করতে চাই। এটা ছাড়া আর নাই, আটকা ধরে। এবার যদি আমরা একটা সমাসকে নিয়ে একটু অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমরা এরকম বলবো, মধু সংগ্রহ করে যে মাছি, শব্দটা হবে মৌমাছি। মধু সংগ্রহ করে যে মাছি, শব্দটা হবে মৌমাছি। এই মৌমাছিটা দিয়ে আপনাকে কোশ্চেন করবে মৌমাছি কোন সমাস। এতক্ষণ পর্যন্ত আমরা সমাস থেকে যে আলোচনাটা করেছি, এই আলোচনার আলোকে এটাকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, তাহলে এইটুকু অংশকে এক ধরলে এইটুকু অংশকে যদি আমরা দুই ধরি, যারা আমার সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন তারা একটু বলবেন যে এটা আসলে সমাস কোনটা, এইটুকু অংশ সমাস নাকি এইটুকু অংশ সমাস, সমাস কি এক না দুই? তাহলে তো আমি দেখতে পাবো না। আচ্ছা, এটা কথা বলবেন কেউ যে মধু সংগ্রহ করে যে মাছি, মৌমাছি, এখানে দুইটা পার্ট আছে, দুইটা পার্টের মধ্যে সমাস কোনটা, এটা না এটা? জি, ধন্যবাদ। 2 নম্বরটা সমাস। এইটুকু অংশ থেকেই আপনাকে কোশ্চেন করবে মৌমাছি কোন সমাস, আর এইটা দেখে আপনাকে সমাস আনসার করতে হবে।
আমরা এই যে একটা ব্যাস বাক্য লিখলাম আর একটা সমাস সমস্ত পদ তৈরি করলাম, এটা নিয়ে যদি একটু অ্যানালাইসিস করতে চাই, এই যে প্রথমে একটা বাক্য লিখেছি আমরা, এই বাক্যটাকে অনেক গ্রামারিয়ানরা তাদের ব্যাকরণ বইয়ে, অনেক ব্যাকরণবিধি তার ব্যাকরণ বইয়ে বলেছেন এটা ব্যাস বাক্য, ব্যাস বাক্য। তবে এটা ব্যাস বাক্য হিসেবে পরিচিত, আমরা সবাই ব্যাস বাক্যই চিনি। মনে রাখুন, যেহেতু সমাস, আমরা যে টপিক্সটা পড়তেছি এই টপিক্সটার নাম সমাস, তাহলে সমাসের বাক্য ব্যাস বাক্য না হওয়াই যৌক্তিক। সমাসের বাক্যটা আসলে সমাস বাক্য হওয়া যৌক্তিক। তাহলে সমাসের বাক্যটা সমাস বাক্যই হবে, কিন্তু ব্যাস বাক্যের সাথে আমরা এমনভাবে পরিচিত যে আমরা ব্যাস বাক্যটাকেই আসলে বাক্য মনে করি। যাই হোক, এই ব্যাস বাক্যের আরও কয়েকটা নাম আছে, একটা সমাস বাক্য, আরেকটা বিগ্রহ বাক্য, আরেকটা বৃহৎ বাক্য। আপনি যদি আরও সহজ করে বলতে চান তাহলে এটা একটা বড় বাক্য। তাহলে আমরা ব্যাস বাক্যের 5টা নাম শিখলাম, একটা ব্যাস বাক্য, একটা সমাস বাক্য, একটা বৃহৎ বাক্য, আরেকটা হলো বড় বাক্য, আরেকটা বিগ্রহ বাক্য। তাহলে এই বাক্যটার 5টা নাম আছে। এই বাক্যটাতে আমরা অনেকগুলো পদ দেখতে পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা পদ। এই যে 5টা পদ আমরা দেখতে পাচ্ছি, এই বাক্যটার মধ্যে এই 5টা পদই সমান গুরুত্ব বহন করে। কেমন গুরুত্ব বহন করে? সমান গুরুত্ব। সমান গুরুত্ব বহন করে বিদায় এই পদগুলোকে বলা হয়েছে সমান সমান পদ। অর্থাৎ বাক্যের এই প্রত্যেকটা পদ সমান সমান। তো একাধিক সমানকে একত্রে বলার জন্য ব্যাকরণবিদরা একটা সুন্দর শব্দের আবিষ্কার করলেন। তারা বললেন, বারবার সমান সমান বা একাধিক সমান বলতে কেমন জানি একটু দৃষ্টিকটু বা শ্রুতিকটু মনে হয়। এজন্য তারা একাধিক সমানকে একত্র করে একটা সুন্দর শব্দে উপস্থাপন করেছেন, সেটাকে আমরা বলছি সমসমান পদ। সমসমান পদ। তাহলে অনেকগুলো সমানকে আমরা একসাথে কি বলতে পারি? সমসমান। সমসমান পদ। তাহলে এই পদগুলোকে, 5টা পদকে আমরা একত্রে কি বলছি? সমসমান পদ। এই সমসমান পদটা থেকে এই পাশে যে শব্দটা তৈরি হয়েছে, এই শব্দটার আবার 3টা নাম আছে। একে বলা হয় সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ, আরেকটা হলো সমাস নিষ্পন্ন পদ, সমাস নিষ্পন্ন পদ। এর আরেকটা নাম আছে যেটাকে আমরা বলতে পারি সমস্ত পদ, সমস্ত পদ। তবে এই পদটা অনেকের কাছে সমস্ত পদ নামেই বেশি পরিচিত। যাই হোক, তাহলে এই পদের 3টা নাম আছে, আমরা 3টা নাম দেখে নিলাম, সমাসবদ্ধ পদ, সমাস নিষ্পন্ন পদ, এরপরটা হচ্ছে সমস্ত পদ। এই সমস্ত পদটাকে আবার 2টা ভাগে ভাগ করা যায়। মৌ একটা পদ, মাসি আরেকটা পদ। এই মৌকে বলছি আমরা পূর্বপদ, পূর্বপদ, আর মাসিটাকে বলছি আমরা পরপদ। তাহলে দেখুন, আমরা একটা সমাসকে ব্যাখ্যা বিশ্লেষণ করে অনেকগুলো পার্ট আমরা পেয়েছি। প্রথমে পাইছি একটা ব্যাস বাক্য, ব্যাস বাক্যের মধ্যে পাইছি আমরা সমসমান পদ, তারপরে পেয়েছি আমরা একটা সমাসবদ্ধ পদ, সমাস নিষ্পন্ন পদ বা সমস্ত পদ। তাহলে 3 নম্বরে আমরা পাইলাম সমস্ত পদ। সমস্ত পদ। সমস্ত পদটাকে ভেঙে আমরা আরও 2টা পদ পাইছি, একটা পূর্বপদ আর একটা পরপদ। তাহলে একটা লিখলাম পূর্বপদ, আরেকটা হলো 5 পরপদ, পরপদ। এই যে একটা সমাসকে বিশ্লেষণ করে আমরা 5টা অংশ বা 5টা পার্ট পেয়েছি, এই 5টাকে আমরা বলতে পারি সমাসের বৈশিষ্ট্য। তাহলে কখনো যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন হয়ে যায় যে একটা সমাসের বৈশিষ্ট্য কয়টি, সেক্ষেত্রে আপনাকে উত্তর দিতে হবে 5টি। তাহলে সমাসের বৈশিষ্ট্য কয়টি? 5টি। এ ব্যাপারে ডক্টর সৌমিত্র শেখর স্যার তার বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা গ্রন্থে তিনি এটাকে বলেছেন সমাসের প্রতীতি। প্রতীতি। আপনাদের কাছে যাদের কাছে এই বইটা আছে সৌমিত্র শেখর স্যারের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা গ্রন্থে,
ওই গ্রন্থটা যার কাছে আছে আপনারা সমাস অপশনে যায় দেখবেন, তিনি বলেছেন সমাসের প্রতীতি কয়টি। এই প্রতীতি বলতে তিনি এই পাঁচটাকে বুঝিয়েছেন। তবে প্রতীতি হয়তোবা অনেকে বুঝবে না, বা অনেকের কাছে এই বইটা না থাকলে প্রতীতি সম্পর্কে তার একটু অজানা থেকে যাবে। এজন্য আমরা যদি খুব সহজ করে বলি, কোশ্চেনটা এরকমও হতে পারে যে একটা সমাসের বৈশিষ্ট্য কয়টি, তাহলে আমরা বলতে পারি পাঁচটি। বা একটা সমাসকে ব্যাখ্যা করলে, বিশ্লেষণ করলে আমরা কয়টা পার্ট পাবো, তা উত্তর হবে পাঁচটি। প্রত্যেকটা সমাসই এরকম পাঁচটা বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠবে। যাই হোক, তাহলে আমরা দেখলাম একটা সমাসের বৈশিষ্ট্য পাঁচটি। এরপরে যদি আমরা দেখি সমাসের প্রকারভেদ নিয়ে একটু কথা বলবো। সমাসের প্রকারভেদ নিয়ে একটা বিশাল ঝামেলার সৃষ্টি হয়েছে বর্তমান প্রেক্ষাপটে। আপনারা জানেন 1995 সালে আমাদের যে বোর্ড বইটা, নবম দশম শ্রেণীর বোর্ড বই প্রণোদিত হয়েছিল, যেটা প্রণয়ন করেছিলেন মনির চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী স্যার, এই বইটাকে 2020 সালের নভেম্বর মাসে এই বইটাকে পরিবর্তন করে ফেলা হয়েছে। পরিবর্তন করে একটা নতুন বোর্ড বই তারা প্রণয়ন করেছে। এই বোর্ড বইটার মধ্যে আগের বোর্ড বইয়ের তুলনায় একটা আমূল পার্থক্য আমরা দেখতে পাই, যেখানে অনেক কিছুকেই পরিবর্তন করা হয়েছে। সেই পরিবর্তনটার সাথেও কিন্তু আমাদের একটু যুগ সাজস রেখেই পড়তে হবে। কারণটা হচ্ছে আমাদের চাকরির কোশ্চেন সলভ করার ক্ষেত্রে নবম দশম শ্রেণীর বোর্ড বই বা মাধ্যমিক শিক্ষা বোর্ড একটা অগ্রণী ভূমিকা পালন করে। তাহলে এই ব্যাকরণ এবং আগের ব্যাকরণের আলোচনা একটু ভিন্ন রকম। আমরা দেখব যে সমাসের প্রকারভেদের মধ্যেও কোনো ঝামেলা হয়েছে কিনা। জি, হয়েছে। যদি কোশ্চেন হয় সমাস প্রধানত কত প্রকার, এই কোশ্চেনটা অন্যভাবেও করতে পারে, সমাস মূলত কত প্রকার। এখন যদি আমি আমার মতো করে একটা কোশ্চেন করি যে সমাস নূতন ব্যাকরণ অনুযায়ী সমাস কত প্রকার। আচ্ছা, তাহলে আমরা এখানে তিনটা কোশ্চেন লিখেছি। সমাস প্রধানত কত প্রকার, সমাস মূলত কত প্রকার, নূতন ব্যাকরণ অনুযায়ী সমাস কত প্রকার। 3 নাম্বার কোশ্চেনের একটু ব্যাখ্যা দিয়ে আগেই, স্যার কোশ্চেনটা কি এরকম হতে পারে যে নতুন ব্যাকরণ অনুযায়ী সমাস কত প্রকার? উত্তর হলো না, এরকম কোশ্চেন হতে পারে না। তবে কোশ্চেনটা স্বাভাবিকভাবেই হতে পারে যে সমাস কত প্রকার। যখন বলবে সমাস কত প্রকার, তখন আপনাকে কষ্ট করে পরিবর্তিত ব্যাকরণ বা নতুন ব্যাকরণের প্রকারভেদটাই আনসার করতে হবে। আর নতুন ব্যাকরণের সমাস আসছে 4 প্রকার, 2 প্রকারকে তারা বাদ দিয়ে দিয়েছে। একটা প্রকার হচ্ছে অব্যয়ীভাব সমাসকে টোটালি বাদ দিয়ে দিয়েছে, আরেকটা হলো দ্বিগু সমাসকে তারা বাদ দেয়নি, তবে কর্মদ্বারয় সমাসের অন্তর্ভুক্ত করেছে। কিন্তু আগের ব্যাকরণে দ্বিগু সমাস আলাদা একটা সমাস ছিল, অব্যয়ীভাব আলাদা একটা সমাস ছিল। তাহলে অব্যয়ীভাব সমাসকে নতুন ব্যাকরণে রাখাই হয়নি বা পরিবর্তিত ব্যাকরণে রাখাই হয়নি, আর দ্বিগু সমাসকে কর্মদ্বারয় সমাসের অন্তর্ভুক্ত করেছে। তাই কোশ্চেন যদি হয় যে নতুন ব্যাকরণ অনুযায়ী সমাস কত প্রকার বা সমাস সাধারণত কত প্রকার, তাহলে উত্তর দিতে হবে 4 প্রকার। আচ্ছা, এবার যদি কোশ্চেন আসে সমাস প্রধানত কত প্রকার, তাহলে আপনারা দেখবেন ওই যে আগের যে আমাদের বোর্ড বইটা ছিল ওখানে উল্লেখ ছিল সমাস প্রধানত 6 প্রকার। ওই ব্যাকরণটার মধ্যে আবার এটা উল্লেখ ছিল সমাস মূলত কত প্রকার, তখন উত্তর হতো 4 প্রকার। এবার আমরা এই 3টা কথাই একটু মনে রাখার চেষ্টা করব। যদি প্রধানত আসে তাহলে আমরা 6 প্রকার মার্ক করব, যদি মূলত আসে তাহলে আমরা 4 প্রকার মার্ক করব। যদি বলা হয় সমাস কত প্রকার, সেক্ষেত্রে আমরা নতুন ব্যাকরণের সমাসটাকে প্রাধান্য দিব, তখন উত্তর হবে 4 প্রকার। এই যে প্রকারভেদগুলো আমরা লিখলাম, এই প্রকারভেদগুলো মনে রাখারও একটা ট্রিক্স বা একটা টেকনিক আপনারা এখান থেকে শিখে নিতে পারবেন। দেখুন কেমন সেটা। প্রধানত শব্দটাকে যদি আমরা বর্ণক্রমিক সাজাই, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে আমরা 6টা বর্ণ পাই প্রধানত।
এখন শোনা যাচ্ছে? হ্যালো, যারা লাইভে যুক্ত আছেন তারা একটু বলবেন যে এখন শোনা যাচ্ছে কিনা। জি ধন্যবাদ। সাকিব বিপ্লব একটা কমেন্ট করেছেন, বলছেন তেপান্তর কোন সমাস। জি ধন্যবাদ আপনাকে, আমরা আনসার দেওয়ার চেষ্টা করছি। দেখুন তেপান্তর কোন সমাস, এর উত্তর হবে এটা দ্বিগু সমাস। তেপান্তরের ব্যাস বাক্যটা হলো তিন প্রান্তরের সমাহার। তিন বা তেও লিখতে পারেন, ব্র্যাকেটে তিন দিয়ে লিখবেন। তিন প্রান্তরের সমাহার, সমাহার, এটার উত্তর হবে দ্বিগু সমাস। তাহলে তেপান্তর এর ব্যাস বাক্যটা হলো তিন প্রান্তরের সমাহার, উত্তর হবে দ্বিগু সমাস। দ্বিগু সমাস। যদি অপশনে দ্বিগু সমাস না থাকে তাহলে আপনারা আনসার করবেন কর্মদ্বারয় সমাস, কারণ দ্বিগু সমাসকে এখন কর্মদ্বারয় সমাসের অন্তর্ভুক্ত করে দ্বিগু সমাসের নামকরণ করা হয়েছে। দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত করে এই সমাসটার নতুন নামকরণ করা হয়েছে দ্বিগু কর্মদ্বারয়। দ্বিগু কর্মদ্বারয়। তাহলে যে ভাই কমেন্ট করেছেন আশা করি বুঝেছেন তেপান্তর এটা হচ্ছে তেপান্তর শব্দটা হচ্ছে দ্বিগু সমাস। যদি অপশনে দ্বিগু সমাস না থাকে তাহলে আমরা কর্মদ্বারয় সমাস আনসার করতে পারবো। যদি কর্মদ্বারয় সমাসও অপশনে না থাকে তাহলে উত্তর থাকবে দ্বিগু কর্মদ্বারয়, তাহলে আমরা সেটাই আনসার করব। ধন্যবাদ। আচ্ছা, আমরা এখানে সমাসের প্রকারভেদগুলোর একটু টেকনিক দিতে চাচ্ছিলাম। আমরা তাহলে প্রধানত 6 প্রকার সমাস এভাবে মনে রাখবো। প্রধানত শব্দটাকে বাংলায় আমরা 6টা বর্ণ পাই, সুতরাং সমাস প্রধানত 6 প্রকার। এরপরে মূলত শব্দটাকে যদি আমরা ভাঙি, এখানে 1টা 2টা 3টা 4টা, এখানেও আমরা 4টা বর্ণ পাই, সুতরাং সমাস মূলত 4 প্রকার। এবার দেখুন আমরা যদি নতুন কেউ ভাঙি, এখানেও 1টা 2টা 3টা 4টা বর্ণ পাই, সুতরাং নতুন ব্যাকরণ অনুযায়ী সমাস 4 প্রকার। তাহলে এই টেকনিকটা দিয়ে আপনি সমাসের প্রকারভেদের 3টা কোশ্চেন পড়ে নিতে পারেন। তাহলে সমাসের প্রকারভেদ নিয়ে এর বাইরে কোশ্চেন আসার আর সম্ভাবনা নাই। প্রধানত আসলে আমরা 6 প্রকার দিব, মূলত আসলে 4 প্রকার দিব। আর যদি বলে সমাস কত প্রকার, সেক্ষেত্রে আমরা নতুন বা পরিবর্তিত ব্যাকরণের আনসারটাকে প্রাধান্য দিব, তখন উত্তর হবে 4 প্রকার। তবে আমরা 6 প্রকার সমাসই পড়ব। আমরা 6 প্রকার সমাসই পড়ব, এর মধ্যে দেখাবো নতুন ব্যাকরণে আসলো কোন 4 প্রকার, মূলত কোন 4 প্রকার। প্রকারভেদ নিয়ে যদি কোশ্চেন আসে তাহলে পারবেন ইনশাআল্লাহ। পেইড বেসে যারা আছেন, যারা আমার সাথে কথা বলতেছেন, একটু রেসপন্স করবেন, বলুন। যদি সমাসের প্রকারভেদ নিয়ে কোশ্চেন আসে তাহলে আমরা আনসার করতে পারবো। জি ধন্যবাদ। আমরা 6 প্রকার সমাসই পড়ব, এর মধ্যে দেখাবো নতুন ব্যাকরণে আসলো কোন 4 প্রকার আর মূলত কোন 4 প্রকার। 6 প্রকার প্রধানত সমাসের মধ্যে প্রথমে আছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস, 2 বহুব্রীহি সমাস, কেউ কেউ হয়তো বা ভাববেন স্যার দ্বন্দ্বর পরেই বহুব্রীহি। জি না, দ্বন্দ্বের পরে বহুব্রীহি না। অনেক ব্যাকরণবিদরা দ্বন্দ্বের পরে দ্বিগুকে স্থান দিয়েছে, কোনো ব্যাকরণবিদ কর্মধারয়কে স্থান দিয়েছে। নবম দশম শ্রেণীর আগের বোর্ড বইটা দ্বিগুকে জায়গা দিয়েছিল। আমরা দ্বন্দ্বের পরেই বহুব্রীহি নিয়ে এসেছি, এর একটা কারণ আছে, আমি কারণটা ব্যাখ্যা করব, আগে লিখি। তাহলে প্রথমে দ্বন্দ্ব সমাস, তারপরে বহুব্রীহি সমাস, 3 নম্বরে হলো দ্বিগু সমাস। দ্বিগু সমাস, 4 তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস 5-এ আমরা দেখব কর্মদ্বারয় সমাস। কর্মদ্বারয় সমাস 6-এ আমরা দেখব অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব।
এই যে 6 প্রকার সমাস আমরা লিখলাম, এটা ছিল আগের ব্যাকরণের প্রধানত সমাস কত প্রকার, সেই 6 প্রকার। এই 6 প্রকারের মধ্যেই মূলত 4 প্রকার আছে। এই 6 প্রকারের মধ্যেই নতুন ব্যাকরণের 4 প্রকার আছে। আচ্ছা, এখন কারো মনে কোশ্চেন জাগতে পারে যে দ্বন্দ্ব সমাসের পরে কেন বহুব্রীহি হলো, এই সিরিয়ালটা আপনি কেন দিলেন? আপনাদেরকে আরেকটা সমাস থেকে কোশ্চেন হতে পারে, সেটা আমরা নিচে রেখে রাখলাম। যদি কোশ্চেন হয় অর্থ অনুসারে সমাস কত প্রকার, অর্থ অনুসারে সমাস কত প্রকার, অথবা কোশ্চেন হতে পারে অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাস কত প্রকার। সেক্ষেত্রে উত্তরটা কত প্রকার হবে এটা আপনারা দিবেন একটু পরে। আমি আগে এটুকু দেখায় নেই যে কোন সমাসে কোন পদের প্রাধান্য থাকে, সেই অনুসারে সমাস কত প্রকার। কোশ্চেনটা এরকম হতে পারে, হয়েছেও। আচ্ছা, দ্বন্দ্ব সমাসে উভয় পদের প্রাধান্য থাকে, উভয় পদের প্রাধান্য থাকে। উভয় পদ বলতে আমরা কি বুঝবো? এই যে আমরা সমস্ত পদটা এখানে লিখে রেখেছি, মৌমাছি, এখানে মৌ হলো পূর্বপদ, মাছি হলো পরপদ। এই দুইটা পদেরই যদি অর্থের প্রাধান্য থাকে এই শব্দটার মধ্যে, সেটাকে বলবো আমরা দ্বন্দ্ব সমাস। এখন যদি আমরা এই মৌমাছি শব্দটার মধ্যে আসলে কোন অর্থের প্রাধান্য পেয়েছে এটা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, তাহলে মৌ কথার অর্থ হচ্ছে মধু, আর এই মাছি কথার অর্থ হচ্ছে পোকা বা পতঙ্গ। আচ্ছা, এবার আপনারা বলুন তো, এই মৌমাছি শব্দটা দ্বারা আসলে কি মধুকে বোঝায়, নাকি পোকাকে বোঝায়, নাকি মধু এবং পোকা দুইটাকেই বোঝায়? যারা কথা বলতেছেন একটু কথা বলবেন প্লিজ, যেটা কি মৌমাছি দ্বারা কি মধুকে বোঝায়, নাকি পোকাকে বোঝায়, নাকি মধু এবং পোকা দুইটাকেই বোঝায়, নাকি কোনোটাকেই বোঝায় না? জি, দুইটাকেই বোঝায়। ধন্যবাদ। এক ভাই বলছেন দুইটাকেই বোঝায়। এবার আপনারা শুনুন তো, যদি আমরা একটা মৌমাছিকে ধরে আইনা এটারে কাটি, ছিঁড়ি বা একে অপারেশন করি, তাহলে আমরা মৌমাছির মধ্যে মধু পাবো? যেহেতু মৌমাছির মধ্যে মধু পাবো না, তাহলে মৌমাছি দ্বারা মধু এবং পোকা দুইটাকে বোঝায় না। আসলে মৌমাছির মধ্যে যদি মধু থাকতো, তাহলে আমরা সব মৌমাছি খাওয়া শেষ করে ফেলতাম, মধু আর পাইতাম না। সব মৌমাছি যখন খাওয়া শেষ হয়ে যেত, তখন মধু সংগ্রহ করতো কে? যাই হোক, তাহলে মৌমাছি দ্বারা আসলে মধু এবং পোকা দুইটাকেই বোঝায় না। মৌমাছি কথাটার অর্থই হচ্ছে জাস্ট একটা পোকা বা একটা পতঙ্গ। তাহলে এই শব্দটার মধ্যে পরপদের অর্থের প্রাধান্য আছে। কোন পদের অর্থের প্রাধান্য? পরপদের। কারণ এই যে মাছি কথার অর্থ পোকা, যেহেতু মৌমাছি দ্বারা একটা পোকাকে বোঝায়, সুতরাং পরপদের প্রাধান্য। আর দ্বন্দ্ব সমাস হওয়ার জন্য কন্ডিশন হলো উভয় পদের প্রাধান্য থাকতে হবে। কোথায়? সমস্ত পদে। তাহলে এখানে উভয় পদের প্রাধান্য নাই, যেহেতু উভয় পদের প্রাধান্য নাই, সেহেতু এটা দ্বন্দ্ব সমাস না। আমরা এখনও দ্বন্দ্ব সমাসের কিছুই জানি না, তারপরেও আনসার করতে পারলাম যে মৌমাছি অ্যাটলিস্ট দ্বন্দ্ব সমাস হচ্ছে না। আচ্ছা, এরপরে আমরা দেখব বহুব্রীহি সমাস। এটাতে কোন পদের প্রাধান্য থাকে? এটাতে কোনো পদেরই প্রাধান্য থাকে না। কোনো পদেরই প্রাধান্য থাকবে না, অর্থাৎ তৃতীয় একটা পদের প্রাধান্য থাকবে। তৃতীয় কোনো পদের প্রাধান্য থাকবে। আচ্ছা, এবার বলুন তো, মৌমাছি শব্দটার মধ্যে কোনো পদের প্রাধান্য আছে নাকি? জি আছে, পরপদের অর্থের প্রাধান্য আছে। যেহেতু পরপদের অর্থের প্রাধান্য আছে, সেহেতু এটা বহুব্রীহি সমাস না। আচ্ছা, এখন আসুন আমরা কেন দ্বন্দ্ব সমাসের পরেই বহুব্রীহি সমাস লিখেছিলাম এবং বহুব্রীহি সমাসের জায়গা দিয়েছি। দ্বন্দ্ব সমাসের পরে বহুব্রীহি সমাসের জায়গা দেওয়ার একটা কারণ হলো 2022 সালের এসএসসি পরীক্ষার মধ্যে একটা কোশ্চেন এসেছিল, দ্বন্দ্ব সমাসের বিপরীতার্থক সমাসের নাম কি? আর উত্তরটা ছিল দ্বন্দ্ব সমাসের বিপরীতার্থক সমাসের নাম বহুব্রীহি সমাস। এখন আপনারা বলবেন যে এটা কোন অর্থে দ্বন্দ্ব? হ্যাঁ, এটা এই অর্থে দ্বন্দ্ব যে এখানে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে
আর এখানে পূর্বপদ এবং পরপদ দুইটার একটা পদের অর্থের প্রাধান্য থাকে না, এখানে তৃতীয় একটা পদের অর্থের প্রাধান্য থাকে। তাহলে এই অর্থে এটা দ্বন্দ্ব সমাস, একটাতে উভয় পদের প্রাধান্য থাকে, একটাতে কোনো পদেরই প্রাধান্য থাকে না। তাই এটার বিপরীত সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। আপনাদের চাকরির পরীক্ষাতে অনেক সময় কোশ্চেন হতে পারে যে দ্বন্দ্ব সমাসের বিপরীতার্থক সমাসের নাম কি, অথবা বহুব্রীহি সমাসের বিপরীতার্থক সমাসের নাম কি। সেক্ষেত্রে আপনাকে উত্তর দিতে হবে দ্বন্দ্বের বিপরীত বহুব্রীহি, বহুব্রীহির বিপরীত দ্বন্দ্ব। এখন আসুন আমরা দিব অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে, পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে, প্রাধান্য থাকে। আচ্ছা, তাহলে আমরা তিনটা সমাসের সমস্ত পদে কোন পদের প্রাধান্য থাকে এই তিনটা সমাস দিলাম, একটা দ্বন্দ্ব, একটা হচ্ছে বহুব্রীহি আর একটা হচ্ছে অব্যয়ীভাব। পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে। তাহলে এবার দেখুন তো মৌমাছি শব্দটার মধ্যে কোন পদের অর্থের প্রাধান্য আছে, পরপদের, তাহলে এটা অব্যয়ীভাব সমাসও না। আমরা তিনটা সমাসের কিছুই জানি না, তারপরেও আনসার করতে পারলাম যে মৌমাছি অ্যাটলিস্ট দ্বন্দ্ব সমাস হচ্ছে না, বহুব্রীহি হচ্ছে না এবং অব্যয়ীভাব সমাসও হচ্ছে না। মাঝখানে তিনটা সমাস রয়েছে, একটা দ্বিগু, একটা তৎপুরুষ, একটা কর্মধারয়। এই তিনটা সমাসেই পরপদের অর্থের প্রাধান্য থাকে। তাহলে আমরা তিনটা সমাসকে একত্রে এভাবে বলতে পারি, দ্বিতকে থাকে পরপদের প্রাধান্য, পরপদের প্রাধান্য, দ্বিতকে থাকে পরপদের প্রাধান্য। তার মানে দ্বিতে দ্বিগু, ততে তৎপুরুষ, কতে কর্মধারয়, এই তিনটা সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে। আর আমাদের মৌমাছি শব্দটার মধ্যেও পরপদের অর্থের প্রাধান্য আছে। এই মৌমাছিটা কোন সমাস এটা আনসার করার জন্য তাহলে আমাদেরকে এই তিনটা সমাসের তফাৎ জানতে হবে। এই তিনটা সমাসের তফাৎ যদি আমরা জানি তাহলেই কেবল আনসার করতে পারবো যে মৌমাছি কোন সমাস। আচ্ছা, সমাসকে অনেকে জটিল বা অনেকে খুব কঠিন বা অনেক বড় টপিকস মনে করে থাকে। আসলে সমাসের আমার কাছে আমি যতটুকু ব্যাকরণ বুঝি সেই আলোকে আপনাকে বলতে পারি সমাসের জটিলতাটা সাধারণত যদি কেউ মনে করে থাকে আসলে তেমন কোনো জটিলতা নাই, এরপরেও যদি কারো কাছে খুব জটিল টপিকস এটা মনে হয় তাহলে এই জায়গাটার মধ্যে একটু ঝামেলা হতে পারে যে কখন দ্বিগু হবে, কখন তৎপুরুষ হবে, কখন কর্মধারয় হবে। এই তিনটা সমাসের তফাৎ যদি আপনারা জানতে পারেন তাহলে বাকি তিনটা সমাসের তো আলাদা বৈশিষ্ট্যই আছে। এটাতে উভয় পদের প্রাধান্য, এটাতে কোনো পদেরই না, এটাতে পূর্বপদের, আর এই তিনটা সমাস নিয়ে একটু ঝামেলা হতে পারে। যাই হোক, আমরা ক্লাস নিলে আশা করব যে এখানে আপনাদের কোনো ঝামেলা থাকবে না। এবার আসুন আমরা এই 6 প্রকার সমাসের সমস্ত পদে কোন সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে এটা দেখাইলাম। তো মূলত যে সমাস 4 প্রকার ছিল ওই মূলত 4 প্রকার সমাস কি কি যদি আপনাদেরকে এখানে একটু দেখায় দিতে চাই তাহলে একটা হলো এই যে প্রথমে আমরা দিয়েছিলাম দ্বন্দ্ব, পরে দিয়েছিলাম আমরা বহুব্রীহি সমাস, এরপরে আমরা দিয়েছিলাম অব্যয়ীভাব সমাস। এই হলো তিনটা। তাহলে এই তিনটা মূলত সমাস। আরেকটা সমাস হলো তৎপুরুষ সমাস, এই যে তৎপুরুষ। এখন আমরা মূলত 4 প্রকার সমাস পাইলাম, একটা দ্বন্দ্ব সমাস, একটা বহুব্রীহি সমাস, একটা তৎপুরুষ সমাস, আরেকটা অব্যয়ীভাব সমাস। তাহলে সমাস বাদ গেল কয়টা? 2টা, একটা কর্মধারয় আর একটা দ্বিগু। এই 2টা সমাস গেল কোথায় স্যার? এই 2টা সমাস গেল তৎপুরুষ সমাসের মধ্যে। যেই সকল গ্রামারিয়ানরা বলেছিলেন যে সমাস মূলত 4 প্রকার তারা এটা বলেছিলেন যে তৎপুরুষ সমাসের মধ্যেই দ্বিগু সমাস এবং কর্মধারয় সমাস আছে। এই হলো সমাস মূলত 4 প্রকার। প্রধানত 6 প্রকার আমরা লিখিয়ে রাখছি। মূলত 4 প্রকারের একটা দ্বন্দ্ব, একটা বহুব্রীহি, একটা অব্যয়ীভাব, একটা তৎপুরুষ। এই হলো সমাস মূলত 4 প্রকার। এবার যদি আমরা আপনাদেরকে দেখাতে চাই নতুন ব্যাকরণে যে 4 প্রকার সমাস আসলো এই 4 প্রকার কি কি? এই 4 প্রকার সমাসের মধ্যে আমরা আগেই বলছিলাম যে অব্যয়ীভাব সমাসকে টোটালি বাদ দিয়ে দিয়েছে, আর এই যে দ্বিগু সমাসটাকে এনে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছে। কর্মধারয় সমাস 4 প্রকার, মতান্তরে 5 প্রকার আগে ছিল। নবম দশম শ্রেণীর বোর্ড বই বলেছিল 4 প্রকার, অন্যান্য ব্যাকরণবিদরা তার ব্যাকরণ বইয়ের মধ্যে 5 প্রকারের উল্লেখ করেছে অনেকেই। তাহলে 4 প্রকার মতান্তরে 5 প্রকারের মধ্যে এখন আরও একটা প্রকার যুক্ত হয়েছে। দ্বিগু সমাসটার নাম হয়েছে দ্বিগু কর্মধারয়।
তাহলে দ্বিগু কর্মদ্বারয় সমাসটা হলো কর্মদ্বারয় সমাসের একটা প্রকার মাত্র। তাহলে এবার বলুন তো আমরা নতুন ব্যাকরণের 4 প্রকার সমাস আনসার করতে পারবো কিনা, যে কোনটা কোনটা নতুন ব্যাকরণে আসলো। একটা দ্বন্দ্ব, একটা বহুব্রীহি, একটা তৎপুরুষ, একটা কর্মদ্বারয়। অব্যয়ভাব বাদ দ্বিগু কর্মদ্বারয়ের অন্তর্ভুক্ত। আশা করি বুঝেছেন। যারা যুক্ত আছেন তারা বুঝেছেন? জি, ধন্যবাদ। এইবার দেখুন নিচে আমরা আরেকটা কোশ্চেন লিখে রেখেছি যে অর্থ অনুসারে সমাস কত প্রকার। এইটা একটু আপনারা আনসার করবেন এখন, যে অর্থ অনুসারে সমাস কত প্রকার এটা আপনারা বুঝছেন বা কেউ কি ধরতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন তো। যে অর্থ অনুসারে সমাস কত প্রকার, এরকম কোশ্চেন আসলে আমরা কত প্রকার মার্ক করতে পারবো। আমি কিন্তু এটাকে বলছিলাম যে অর্থ অনুসারে সমাস কত প্রকার, এই কোশ্চেনটা ছাড়া অন্যভাবেও কোশ্চেনটা করতে পারে যে অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাস কত প্রকার। আচ্ছা, আনসার করতে পারছেন না? না, 4 প্রকার। 4 প্রকার। 4 প্রকার কি কি দেখুন তো। একটা সমাসে উভয় পদের প্রাধান্য থাকে, এটা একটা প্রকার। আরেকটা সমাসে কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকে না, এটা একটা ফেক্ট, একটা ব্যাপার। আরেকটা সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে, তাহলে 3টা। আরেকটা সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে। তাহলে অর্থের প্রাধান্য আমরা কয়টা পাইলাম? 4টাই তো পাইলাম। একটাতে উভয় পদের অর্থের প্রাধান্য, একটাতে কোনো পদেরই অর্থের প্রাধান্য না, একটাতে পরপদের অর্থের প্রাধান্য, আর একটা হলো পূর্বপদের অর্থের প্রাধান্য। তাহলে অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাস কত প্রকার? উত্তর হলো 4 প্রকার। আমি এই যে সমাসের প্রকারভেদটা আপনাদেরকে দিলাম, এই প্রকারভেদটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে সমাসের প্রকারভেদ নিয়ে আর কোনো ঝামেলা হবে না। আমি অনেক জায়গার মধ্যে দেখেছি, অনেক স্যারদেরকেও দেখেছি সমাসের এই প্রকারভেদটা নিয়ে আলোচনা করতে এসে একটা হযবরল অবস্থার তৈরি করে। আমি আপনাকে যথেষ্ট চেষ্টা করলাম যে সমাসের প্রকারভেদটা অ্যাটলিস্ট ক্লিয়ার করে দেওয়ার জন্য। তাহলে আমরা সমাসের প্রকারভেদ থেকে 4টা কোশ্চেন পড়লাম এবং আমি আপনাকে ব্যাখ্যাও করে দিয়েছি যে কিভাবে কি হয়ে গেল। আচ্ছা, এবার আসুন আমরা 4 প্রকার সমাস মূলত পড়ব না, 6 প্রকারই পড়ব। ওই 6 প্রকারের মধ্যে মূলত 4 প্রকার আছে এবং নতুন ব্যাকরণের 4 প্রকারও আছে। কারণ সমাস অব্যয়ভাব বাদ দিয়ে দিলেও এখনও দেখা যায় অব্যয়ভাব সমাস থেকে কোশ্চেন আসছে, দ্বিগু সমাস থেকে এখনও কোশ্চেন আসছে। অপশনে দ্বিগু কর্মদ্বারয় বা কর্মদ্বারয় থাকছে না, তার মানে ওই সমাসগুলো আমাদেরকে পড়তে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। যারা লাইভে যুক্ত আছেন এখন আপনারা বলবেন যে এই 6 প্রকার সমাসের মধ্যে আমরা আজকে কোন সমাসটা নিয়ে আলোচনা করলে আপনারা খুশি হবেন বা আপনাদের উপকারে আসবে। দেখি কোন সমাসটা নিয়ে একটু বলবেন কেউ। আচ্ছা, দ্বিগু, তৎপুরুষ আর কর্মদ্বারয় 3টা সমাস নিয়ে তো সাধারণত আলোচনা করা যাবে না। কারণটা হচ্ছে দ্বিগু সমাসটা খুব সহজ, এখনই আলোচনা করে ফেলা সম্ভব। দ্বিগু সমাস আলোচনা করতে আমাদের 5 মিনিট সময় লাগবে। তৎপুরুষ সমাসের অনেকগুলো প্রকারভেদ আছে, এই প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করলে একটা পুরা ক্লাস দরকার। কর্মদ্বারয় সমাসেরও মতান্তরে 4টা মতান্তরে 5টা, এই 5টা প্রকার নিয়ে আলোচনা করলে অনেকটা সময় লেগে যাবে। তারপরেও যায় ভাই বলেছেন দ্বিগু, তৎপুরুষ, কর্মদ্বারয়, আমরা এটা নিয়ে একটু আলোচনা করছি, তবে আলোচনা অবশ্যই শর্ট করতে হবে, পূর্ণাঙ্গ আলোচনা করা যাবে না আর কি, তাহলে সময় হবে না আমাদের। হ্যাঁ, অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, আমি আসলে কমেন্ট দেখতে পারি না, কারণ মোবাইল নিয়ে ক্লাস করাইতে আমার একদমই ভালো লাগে না। আবার কেউ কেউ হয়তো বা এরকমও ভাবতে পারেন যে মোবাইল দেখে দেখে পড়াইতেছে, এটার নাম কোনো পড়া, তো এরকমও কেউ ভাবতে পারেন, এজন্য মোবাইল রেখে দিলাম। অনেকেও কমেন্ট করতেছেন, যারা কমেন্ট করতেছেন তাদেরকে ধন্যবাদ। কমেন্ট পড়তে পারছি না সেজন্য দুঃখিত। আচ্ছা, তাহলে আমরা দ্বিতক নিয়ে কথা বলবো, দ্বিগু, তৎপুরুষ, কর্মদ্বারয় নিয়ে কথা বলবো। একটু মুছে দিয়ে আমরা যদি সামনের দিকে আগাই। দ্বিতকের মধ্যে প্রথমে আমরা যে সমাসটা পেয়েছি সেটা হলো দ্বিগু, দ্বিগু সমাস। দ্বিগু সমাসে অবশ্যই পরপদের অর্থের প্রাধান্য থাকে, আর পরপদের অর্থের প্রাধান্য থাকে 3টা সমাসে। 3টা সমাসে যেহেতু পরপদের অর্থের প্রাধান্য থাকে, তাহলে দ্বিগু সমাস হওয়ার জন্য নিশ্চয়ই তার আলাদা একটা বৈশিষ্ট্য আছে।
চলুন আমরা সেই বৈশিষ্ট্যটা আগে এখানে কাউন্ট করে নেই। যদি আমরা এরকম একটা বক্স করি, এখানে লিখবো আমরা পূর্বপদ, পূর্বপদ, এখানে লিখবো আমরা পরপদ, পরপদ। পূর্বপদে দ্বিগু সমাস হওয়ার জন্য কন্ডিশন, পূর্বপদে থাকবে সংখ্যা, পূর্বপদে থাকবে সংখ্যা, পরপদের অর্থের প্রাধান্য থাকবে। তাহলে আমরা এখানে টিক মার্ক দিয়ে দিলাম, পরপদের অর্থের প্রাধান্য থাকবে, পূর্বপদে থাকবে সংখ্যা। তাহলে দ্বিগু সমাসের সংজ্ঞা আমরা এই বক্সটা থেকে তৈরি করে ফেলতে পারি। আমরা এইভাবে বলতে পারি, যে সমাসে পূর্বপদে সংখ্যা থাকবে, পরপদের অর্থের প্রাধান্য থাকবে, তাকে বলবো আমরা দ্বিগু সমাস। তাহলে দ্বিগু সমাসের সংজ্ঞাটা কি? যে সমাসে পূর্বপদে সংখ্যা থাকবে এবং পরপদের অর্থের প্রাধান্য থাকবে, তাকে বলছি আমরা দ্বিগু সমাস। এক্সাম্পল দেখুন, কোনো প্রকারভেদ নেই, 4-5টা এক্সাম্পল দিলে হয়ে যাবে। আমরা বললাম চৌরাস্তা, চৌরাস্তা একটা শব্দ। আমরা বললাম সপ্তাহ একটা শব্দ। ওই যে কিছুক্ষণ আগে এক ভাই কোশ্চেন করেছিলেন, স্যার তেপান্তর কোন সমাস? তেপান্তর, এটাও দ্বিগু সমাস। আচ্ছা, এরপরে আছে ত্রিফলা, ত্রিফলা এটা কোন সমাস? দেখুন এখানে আমরা 4টা শব্দ লিখেছি, একটা চৌরাস্তা, একটা সপ্তাহ, একটা তেপান্তর, একটা ত্রিফলা। এই শব্দটার 2টা পার্ট, একটা চৌ, এই চৌ কথার অর্থ 4, আরেকটা হলো রাস্তা, চৌ রাস্তা। দেখুন পূর্বপদে সংখ্যা আছে, পূর্বপদে সংখ্যা আছে, পরপদে আছে রাস্তা। এখন আমরা যদি এই চৌরাস্তা দ্বারা পরপদের অর্থের প্রাধান্য পাই, তাহলে এটা দ্বিগু সমাস। আচ্ছা, এবার আসুন, এই যে 4টা রাস্তা, 4টা রাস্তা মিলিত হলো। চৌরাস্তা দ্বারা আমরা আসলে কাকে বুঝি? চৌরাস্তা দ্বারা আমরা আসলে কোন জায়গাটাকে বুঝি? এই যে এই জায়গাটাকে বুঝি। তাহলে চৌরাস্তা দ্বারা আমরা সাধারণত রাস্তাটাকেই বুঝি। চৌরাস্তা কথার অর্থ সাধারণত 4টা রাস্তার মিলিত যে রাস্তা। তাহলে এই জায়গাটা হলো চৌরাস্তা। তাহলে আমরা নিশ্চিত বলতে পারি চৌরাস্তা শব্দটার মধ্যে পরপদের অর্থের প্রাধান্য আছে, রাস্তার অর্থের প্রাধান্য আছে। তাহলে এই যে পরপদের অর্থের প্রাধান্য, পূর্বপদের সংখ্যা, এটা হয়ে গেল দ্বিগু সমাস। এর বেশ বাক্যটা হলো এই যে এরকম, চৌ রাস্তার, চৌ রাস্তার সমাহার, সমাহার, এটাই হলো বেশ বাক্য এবং এটা দ্বিগু সমাস। অনেকবার পরীক্ষার মধ্যে কোশ্চেন হয়েছে চৌরাস্তা কোন সমাস, উত্তর হলো দ্বিগু সমাস। আচ্ছা, যেই ভাই দ্বিতক পড়তে বলেছিলেন, আপনি একটু বলবেন তো চৌরাস্তাটা বুঝেছেন? একটু কথা বলবেন প্লিজ। জি ধন্যবাদ। চৌরাস্তার পরে আছে দেখুন সপ্তাহ। এই যে সপ্ত কথার অর্থ হচ্ছে 7, আর সপ্ত বাদ দিলে এখানে থাকে আহ। এটা আসলে আপনারা যখন সন্ধি পড়ব তখন স্বরসন্ধির 1 নাম্বার নিয়মে আপনাকে পড়াবো। দেখেন এই যে সপ্ত যোগ অহ, এইভাবে স্বরসন্ধির 1 নাম্বার নিয়মে শব্দটা হয়েছে সপ্তাহ, সপ্তাহ। তাহলে পূর্বপদে সপ্ত মানে 7, পরপদে অহ, এই অহ কথার অর্থ হচ্ছে দিন। তাহলে সপ্ত বাদ দিলে যেটা থাকে এটা আহ, আসলে এটা আহ না, এই আকারটা সন্ধির মাধ্যমে হয়েছে, এই শব্দটা হলো অহ, অহ কথার অর্থ দিন। এবার আমরা বলি তো যে সপ্তাহ দ্বারা আমরা আসলে কি বুঝি? সপ্তাহ দ্বারা আমরা 7কে বুঝি নাকি 7টা দিনকে বুঝি? অবশ্যই 7টা দিনকে বুঝি, কারণ 7টা দিনকে একত্রে বলা হয় সপ্তাহ। তাহলে এখানে আলটিমেটলি কোন পদের অর্থের প্রাধান্য? পরপদের অর্থের প্রাধান্য। এই যে পরপদের অর্থের প্রাধান্য, পূর্বপদের সংখ্যা আছে 7, এজন্য এটা হয়ে গেছে দ্বিগু সমাস। আর এর বেশ বাক্য হবে সপ্ত অহের সমাহার, মানে 7 দিনের সমষ্টি। আচ্ছা, পরেরটা দেখুন তেপান্তর। এই তে কথার অর্থ 3, তে কথার অর্থ 3, আর প্রান্তর কথার অর্থ হচ্ছে প্রান্তর বা জায়গা। তাহলে আমরা বলবো 3 প্রান্তরের সমাহার, তাকে বলছি আমরা তেপান্তর। এবার বলুন, আমরা তেপান্তর বলতে আসলে 3কে বুঝি নাকি 3টা প্রান্তরকে বুঝি? অবশ্যই প্রান্তরকে বুঝি। এই যে পরপদের অর্থের প্রাধান্য, পূর্বপদে 3 সংখ্যা আছে, এটা দ্বিগু সমাস। ত্রিফলা, এই ত্রি কথার অর্থ 3, এটা আসলে ফল, ফলা নয়। কারণ আপনারা দ্বিগু সমাস পড়তে গেলে একটা নোট পাবেন, মোটামুটি অনেক গ্রামার বইয়েই দেয়া আছে, ব্যাকরণ বইয়ে দেয়া আছে, আপনারা পাবেন। সব গ্রামার বইয়ে বা সব ব্যাকরণ বইয়ে দেওয়া আছে আমি তা বলছি না, তবে মোটামুটি ভালো ব্যাকরণ বই যেগুলো আছে এগুলোর মধ্যে দেয়া আছে দ্বিগু সমাসের সমস্ত পদটা কখনো কখনো শব্দের প্রয়োজনে
বা অর্থের প্রয়োজনে আকারান্ত বা ইকারান্ত হতে পারে। আকারান্ত বা মানে দীর্ঘ ইকারান্ত হতে পারে। এর মানেটা হলো আকারান্ত আর ইকারান্তর মানেটা হলো শব্দের শেষে অতিরিক্ত কখনো আকার এবং দীর্ঘ ইকার শব্দের প্রয়োজনে বসতে পারে। ঠিক এরকমই ত্রিফলা শব্দটার মধ্যে শব্দের প্রয়োজনে অতিরিক্ত আকার বসেছে। তাহলে এখানে আছে ত্রি মানে তিন, আর ফল মানে ফল, তিনটা ফল। এই তিনটা ফলের সমাহার তাকে বলা হয় ত্রিফল। ত্রিফল শব্দটা কেমন জানি শোনা যায়, এই জন্য ব্যাকরণবিদরা এর সাথে একটা আ যুক্ত করে এটাকে করেছে ত্রিফলা। আচ্ছা, এবার আসুন, ত্রিফলা দ্বারা কি আসলে তিনকে বোঝায় না তিনটা ফলকে বোঝায়? অবশ্যই তিনটা ফলকে বোঝায়। এবং এই ফল তিনটা কি কি স্যার? উত্তর হলো আমলকি, হরিতকি, বহেরা। এই তিনটা ফলকে একত্রে বলা হয় ত্রিফলা। আপনারা কবিরাজের দোকানে যাবেন, যায় দেখবেন এই ত্রিফলার চূর্ণ আছে, যেটা খাইলে পেট ভালো থাকে, গ্যাস্ট্রিক হয় না, ইত্যাদি ইত্যাদি সমস্যার সমাধান হবে। তাহলে ত্রিফলা খাবেন, কবিরাজের দোকানে পাবেন। হ্যাঁ, ত্রিফলা, অথবা বড় বড় আয়ুর্বেদিক কোম্পানিগুলো ত্রিফলা তৈরি করেছে। তাহলে এর ব্যাস বাক্যটা হবে তিন ফলের সমাহার, তাকে বলা হয় ত্রিফলা। এটা দ্বিগু সমাস। এখন কারো মনে কোশ্চেন জাগতে পারে, স্যার দীর্ঘ ঈদে একটা এক্সাম্পল দেন দেখি। চলুন দীর্ঘ ঈদে একটা এক্সাম্পল দিই। আমরা বললাম শতাব্দী। শতাব্দী এই শব্দটাকে বাংলায় আমরা প্রথমে পাই শত, সংখ্যা। এরপরে এটা আব্দি না, এটা হলো শত যোগ অব্দ। এই অব্দ কথার অর্থ বছর, তার মানে 100 বছরকে বলা হয় শতাব্দ। তাহলে শব্দটা হওয়ার কথা শতাব্দ। এটাও স্বরসন্ধির 1 নম্বর নিয়মে হয়েছে। তো এর সাথে ও, এই পাশে ও, দুইটা ও মিলে আ হয়েছে, এই আটা এখানে হয়েছে। আচ্ছা, আমরা সন্ধি পড়ানোর সময় আপনাদেরকে এই নিয়মটা পড়াবো, তখন আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এবার দেখুন, এটা শব্দটা শতাব্দ না, শব্দটা হয় কিভাবে? এই যে হয়ে গেল শতে ও, আমরা একটু দেখা দিই, এ পাশে ও, দুইটা মিলে হয়ে যাবে আ। এই আটা কার রূপে বসবে? তো এর সাথে। তাহলে আমরা বসাইলাম শত, এর সাথে আকার শতা, এর সাথে বয় দয় সংযুক্ত, এই যে হয়ে গেল শতাব্দ। তাহলে শব্দটা শতাব্দ না, এই যে অতিরিক্ত দীর্ঘ যুক্ত হয়ে শব্দটা হয়েছে শতাব্দী। এই শতাব্দী কথাটার অর্থটা কি আসলে 100 নাকি 100 বছর? অবশ্যই 100 বছর। এই যে পরপদের অর্থের প্রাধান্য, পূর্বপদের সংখ্যা, একে বলছি আমরা দ্বিগু সমাস। আর এর ব্যাস বাক্যটা হবে শত অব্দের সমাহার। ব্যাস বাক্যটা হবে শত অব্দের সমাহার। এই ছিল দ্বিগু সমাস, কোনো প্রকার ভেদ নাই। দ্বিগু সমাসের আলোচনা শেষ। বলুন, দ্বিগু সমাস কি আপনারা বুঝতে পেরেছেন, যারা দ্বিগু সমাস পড়তে চেয়েছিলেন? ধন্যবাদ। এইবার আমরা দেখব দ্বিগুর পরে আছে তৎপুরুষ সমাস না? আচ্ছা, দেখি তৎপুরুষ সমাস, দেখি একটু বোঝানো যায় কিনা স্বল্প সময়ের মধ্যে। পড়া একটার সাথে আর একটা কিভাবে রিলেটেড দেখছেন? আমরা সমাসের শব্দ নিয়ে কথা বলতেছি, কিন্তু সমাসের শব্দ দেখা যাচ্ছে যে অনেক শব্দই এখানে 2-3টা শব্দ পাইলাম আমরা, যে শব্দগুলো স্বরসন্ধির 1 নাম্বার নিয়ম অনুযায়ী গঠিত হয়েছে। আবার ওই নিয়মটা যদি আমরা না জানি, তাহলে ধরতে পাচ্ছি না যে কোন শব্দটার অর্থ কীরকম, আর আসলে কোন শব্দ কোন শব্দের সাথে মিলে এই শব্দটা তৈরি হয়েছে। আর এজন্যই প্রত্যেকটা ব্যাকরণবিদ তার ব্যাকরণ বইয়ে সমাসের আগে সন্ধিকে জায়গা দিয়েছে। সমাস যদি পড়তে চাও তাহলে সন্ধি আগে পড়ো। আবার সন্ধির আগে জায়গা দিয়েছে কাকে? ধ্বনি বা বর্ণকে। কেন? কারণ সন্ধির সংজ্ঞায় বলা হয়েছে পাশাপাশি দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। আমরা যদি ধ্বনি না চিনি তাহলে সন্ধি চিনব কিভাবে? ব্যাকরণ আসলে এরকম একটা সিকোয়েন্স নিয়েই এগিয়ে গেছে, আর আমরা অবশ্যই এই সিকোয়েন্স নিয়েই আপনাদেরকে ব্যাকরণ পড়াবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা দেখব তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসেও পরপদের প্রাধান্য থাকে বা পরপদের অর্থের প্রাধান্য থাকে। দ্বিগু সমাসে আমরা দেখছিলাম পূর্বপদের সংখ্যা থাকবে, পরপদের প্রাধান্য। তৎপুরুষ সমাসে পরপদের প্রাধান্য থাকবে, তাহলে এটা ঠিকই আছে। এই সংখ্যার জায়গার মধ্যে একটু পরিবর্তন আসবে, সংখ্যার জায়গার মধ্যে একটু পরিবর্তন আসবে। সে পরিবর্তনটা কেমন? পূর্বপদে বিভক্তি লোপ পাবে, বিভক্তি লোপ পাবে।
বিভক্তি লোপ পাবে। তাহলে আমরা এর সংজ্ঞা বলতে পারি এইভাবে, যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থের প্রাধান্য থাকবে তাকে বলছি আমরা তৎপুরুষ সমাস। আবার চেঞ্জ করেন। আপনাদেরকে একটা কথা শেয়ার করি, যারা আমাদের ফেসবুকে ক্লাসটা লাইভ দেখছেন তারা হয়তো বা একটু বিরক্ত হচ্ছেন। কেন? আমাদের এই ক্লাসটা ফেসবুকে লাইভ হচ্ছে, পাশাপাশি জুম অ্যাপে আমাদের পেইড বেসের স্টুডেন্টরাও ক্লাসটা দেখছে। আর আপনারা জানেন যে জুম অ্যাপ 40 মিনিট পর্যন্ত চলে, এরপরে আবার চেঞ্জ করতে হয়। তাই আমরা বারবার এই কিছুক্ষণ পরে পরে একটু চেঞ্জ করে দিচ্ছি আমাদের পেইড বেসের স্টুডেন্টদের জন্য। তো এতে আপনারা যারা এতে আছেন, ফেসবুক লাইভে আছেন, তারা মন খারাপ করেন না। আমাদের পেড বেসের স্টুডেন্টরাও এখানে আছে, তো একসাথে দুইটা চলছে, এজন্য আমাদের এরকম হচ্ছে। ধন্যবাদ, এর জন্য আমি দুঃখিত। আচ্ছা, এখন আমরা দেখব তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের কন্ডিশন, পূর্বপদে বিভক্তি লোপ পাবে, পরপদের অর্থের প্রাধান্য থাকবে। আপনারা জেনে অবাক হবেন যে আমিও জেনে অবাক হই। কালকে একটা গ্রুপের অনেক বড় গ্রুপ তারা বাংলাদেশের সব ধরনের প্ল্যাটফর্ম চালাচ্ছে জবের জন্য। সেই গ্রুপে একজন বাংলার লেকচারার এসে পড়াচ্ছে বিভক্তি সম্পর্কে, কারক ও বিভক্তি পড়াচ্ছে। কারক ও বিভক্তি পড়াইতে আসা তিনি বলে ফেললেন বিভক্তি 7 প্রকার। আমি মোটামুটি হতভম্ব হয়েছি যে বিভক্তি 7 প্রকার, এটা কেমন কথা বললেন উনি। আপনারা যারা লাইভে যুক্ত আছেন তারা কি বলতে পারবেন যে বিভক্তি প্রধানত কত প্রকার? আগের ব্যাকরণ বা নতুন ব্যাকরণ বা পরিবর্তিত ব্যাকরণ অনুযায়ী বিভক্তি প্রধানত কত প্রকার, এই কথাটা বলতে পারবেন কেউ? আচ্ছা, 9 প্রকার। এক ভাই বলছে 9 প্রকার। বিভক্তি কত প্রকার? আমি তৎপুরুষ সমাসের কথা বলছি না ভাই, তৎপুরুষ সমাস 9 প্রকার। সরি স্যার, তৎপুরুষ সমাস 9 প্রকার, আমি বলছি বিভক্তি কত প্রকার। যাই হোক, আমি কালকের একটা ক্লাসের ব্যাপারে আপনাকে বললাম যে একজন লেকচারার এসে বলে ফেললো বিভক্তি 7 প্রকার। আপনারা খুব ভালো করে শুনুন। আগের ব্যাকরণে বলা হয়েছিল বিভক্তি প্রধানত 2 প্রকার, একটা ক্রিয়া বিভক্তি আর একটা নাম বিভক্তি। ক্রিয়াপদের সাথে যে বিভক্তি যুক্ত হয় সেটা ক্রিয়া বিভক্তি, আর নাম পদের সাথে যে বিভক্তি যুক্ত হয় সেটা নাম বিভক্তি। আচ্ছা, আপনারা আরও একটা কথা এখানে জেনে রাখুন, যেহেতু আমাদের পদের কথাটা চলেই আসছে। যদি কোশ্চেন হয় পদ প্রধানত কত প্রকার, তাহলে সবাই আমরা আনসার করতে পারি পদ প্রধানত 2 প্রকার, একটা সব্যয় আর একটা অব্যয়। যদি কোনো কারণে কোশ্চেনটা ঘুরাইয়া দেয় বলে যে পদ মূলত কত প্রকার, সেক্ষেত্রে আমরা সবাই উত্তর করব 5 প্রকার, আর তখন আমরা 1 নাম্বার থেকে বঞ্চিত হব। মনে রাখুন পদ মূলত 2 প্রকার, একটা নাম পদ আর একটা ক্রিয়াপদ। তাহলে পদ প্রধানত কত প্রকার? 2 প্রকার, একটা সব্যয় আর একটা অব্যয়। আর যদি কোশ্চেন হয় পদ মূলত কত প্রকার, সেক্ষেত্রে আমরা উত্তর দেব 2 প্রকার, 5 প্রকার নয়। যদি কোশ্চেন হয় পদ সাধারণত কত প্রকার, সেক্ষেত্রে আমরা উত্তর দেব 5 প্রকার। আরও একটু জেনে অবাক হবেন যারা একেবারে নতুন ব্যাকরণের সাথে রিলেটেড না। নতুন ব্যাকরণে পদ প্রকরণ নামে কোনো টপিক্সই নাই। এই টপিক্সটার নাম হলো ব্যাকরণিক শব্দশ্রেণী। আর ব্যাকরণিক শব্দশ্রেণী কত প্রকার, তখন আপনাকে উত্তর দিতে হবে 8 প্রকার।
আমি এই জন্য বললাম যে পদ মূলত দুই প্রকার, কারণ এখানে যেহেতু এসেছে বিভক্তি প্রধানত দুই প্রকার, একটা ক্রিয়া বিভক্তি, একটা নাম বিভক্তি। তাহলে ক্রিয়াপদের সাথে যে বিভক্তি যুক্ত হয় সেটা ক্রিয়া বিভক্তি, আর ক্রিয়াপদ যদি আমরা বাদ দেই, বাংলা ভাষায় যত পদ আছে সব পদকে আমরা বলছি নাম পদ। তাহলে এই নাম পদের সাথে যে বিভক্তি যুক্ত হবে সেটা হলো নাম বিভক্তি। এবার যদি কোশ্চেন হয় ক্রিয়া বিভক্তি কত প্রকার, উত্তর নাই, ক্রিয়া বিভক্তির কোনো প্রকার নাই। যদি বলা হয় নাম বিভক্তি কত প্রকার, সেক্ষেত্রে আপনাকে উত্তর দিতে হবে 7 প্রকার। তাহলে এসেই ডালাওভাবে বলে দেওয়া যাবে বিভক্তি 7 প্রকার? বলা যাবে না। এরকম পড়লে চাকরির পরীক্ষায় আনসার করে আসবেন কিন্তু নাম্বার পাবেন না। আচ্ছা, এটা ছিল নাম বিভক্তি, ক্রিয়া বিভক্তির প্রকারভেদ এবং প্রকারভেদের সংখ্যা। এখন যদি কোশ্চেন হয় বিভক্তি কত প্রকার, সেক্ষেত্রে আমরা কত প্রকার মার্ক করব? 2 প্রকার না 7 প্রকার? একটাও আনসার করা যাবে না, কেননা নতুন ব্যাকরণে বা পরিবর্তিত ব্যাকরণে বিভক্তিকে দেখানো হয়েছে 3 প্রকার। তাহলে আপনাকে কষ্ট করে এখন আনসার করতে হবে বিভক্তি 3 প্রকার, যদি অপশনে থাকে। এই যে ব্যাপারটা এরকমই, আমরা অবশ্যই পরিবর্তনের সাথে একটু সামঞ্জস্য রেখে পড়ব। ধরেন ব্যাপারটা কেমন, যদি কোশ্চেন হয় এরকম, বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন বর্তমান প্রধানমন্ত্রীকে, আপনি যদি এখনও মনে করেন যে হাসিনা আপু আনসার করবেন, তাহলে 1 নম্বর পাবেন না। বুঝতে পেরেছেন? তো ব্যাকরণটাও ঠিক এরকম, ব্যাকরণে যে পরিবর্তনগুলো এসেছে এই পরিবর্তনগুলোর সাথে একটু সামঞ্জস্য বা যোগসাজশ আমাদেরকে রাখতে হবে। তাই কোশ্চেন যদি হয় বিভক্তি কত প্রকার, সেক্ষেত্রে আমরা উত্তর দিব বিভক্তি 3 প্রকার। আর যদি কোশ্চেনটা এরকম হয় বিভক্তি প্রধানত কত প্রকার, তাহলে কোশ্চেনটা করেছেই আগের ব্যাকরণ থেকে, কারণ আগের ব্যাকরণে উল্লেখই ছিল বিভক্তি প্রধানত 2 প্রকার। তখন আপনি 2 প্রকার মার্ক করবেন। কোশ্চেনটা এখানে রইলই না, না থেকে আর একটু সামনে গেল, সামনে গিয়ে আনসার করলো নাম বিভক্তি কত প্রকার, সেক্ষেত্রে আপনি চিন্তা ভাবনা ছাড়া উত্তর করবেন 7 প্রকার, তখন আপনি 1 মার্ক পেয়ে যাবেন। যাই হোক, বিভক্তি থেকে যে ঝামেলাগুলো ছিল আমি মিটিয়ে দেওয়ার চেষ্টা করলাম। বিভক্তি থেকে যে ঝামেলা ছিল, প্রকারভেদ নিয়ে যে ঝামেলা ছিল, এগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করলাম। লাইভে যারা আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে বিভক্তি থেকে যদি কোশ্চেন আসে তাহলে আপনারা আনসার করতে পারবেন কি না। এটাও একটা জটিলতা, কারণ সব জায়গার মধ্যে এরকম জটিলতার তৈরি হয়েছে। আমরা এগুলো একটু বুঝে শুনে পড়ার চেষ্টা করব। আচ্ছা, অনেকে, আবারও বলছি, অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, আমি পড়তে পারতাছি না, কারণ ওই যে বললাম মোবাইল নিয়ে ক্লাস করাইতে আমার ভালো লাগে না। আচ্ছা, এখন আমরা দেখব তৎপুরুষ সমাসে তাহলে কি হবে, বিভক্তি লোপ পাবে। এই যে বিভক্তি লোপ পাবে, আমরা যে নাম বিভক্তি 7 প্রকার পড়েছি, এই নাম বিভক্তি 7 প্রকারের মধ্যে শূন্য বিভক্তিটা বাদ, শূন্য বা প্রথমা বিভক্তি বাদ দিলে আর থাকে 6টা বিভক্তি। এই 6টা বিভক্তিকে কেন্দ্র করে তৎপুরুষ সমাসের 6টা প্রকার আছে। তৎপুরুষ সমাস বিভক্তিকে কেন্দ্র করে 6টা প্রকার আছে তৎপুরুষ সমাসের। আমরা যদি একটু লিখি, দ্বিতীয়া তৎপুরুষ। আচ্ছা, এরপরে আমরা পাবো তৃতীয়া তৎপুরুষ, দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, এরপরে হলো চতুর্থী তৎপুরুষ, এরপরে হলো পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, এরপরে হচ্ছে সপ্তমী তৎপুরুষ। এই হলো বিভক্তি অনুযায়ী তৎপুরুষ সমাসের 6টা ভাগ। এছাড়াও আরও 3টা তৎপুরুষ সমাস আছে, সেটা হলো উপপদ তৎপুরুষ সমাস, আরেকটা হলো নয় তৎপুরুষ সমাস, নয়। এটাকে অনেকে নঞ্চ বলে থাকে, এটা আসলে নঞ্চ না, এর উচ্চারণ হবে নয়। আমরা যখন ব্যঞ্জন বর্ণ পড়াবো, পেড বেসে স্টুডেন্ট যারা আছেন যাদেরকে ব্যঞ্জন বর্ণ পড়াবো, আর এই ব্যঞ্জন বর্ণ পড়ানোর দিন আমরা দেখাবো এটা নঞ্চ নয়, এটা নয় তৎপুরুষ। এবার আসুন, এরপরে পাবেন আপনারা অলোক তৎপুরুষ। এই হলো তৎপুরুষ সমাসের 9টা প্রকার। তাহলে 6টা প্রকার তৈরি হয়েছে বিভক্তিকে কেন্দ্র করে।
যেহেতু আমরা এখানে বলছি পূর্বপদের বিভক্তি লোপ পাবে, পরপদের অর্থের প্রাধান্য থাকবে, সেটা তৎপুরুষ সমাস। তাহলে দ্বিতীয়া বিভক্তি লোপ পায়া যে সমাসটা হবে সেটা দ্বিতীয়া তৎপুরুষ। তৃতীয়া বিভক্তি লোপ পেয়ে যে সমাসটা হবে সেটা তৃতীয়া তৎপুরুষ। চতুর্থী বিভক্তি লোপ পেয়ে যে সমাসটা হবে সেটা চতুর্থী তৎপুরুষ। পঞ্চমী বিভক্তি লোপ পেয়ে যে সমাসটা হবে সেটা পঞ্চমী তৎপুরুষ। ষষ্ঠী বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে সেটা ষষ্ঠী তৎপুরুষ। সপ্তমী বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে সেটা সপ্তমী তৎপুরুষ। আচ্ছা, অনেকে অনেক ধরনের টেকনিক দিয়ে ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ পড়ানোর চেষ্টা করে। আমি অনেক ভালো ভালো স্যারদেরকে দেখেছি তারা এরকম টেকনিক দিয়ে পড়াচ্ছে। মনে রাখুন, আমি বলবো টেকনিক দিয়ে কখনোই সব পড়া যায় না। এর জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আমরা এগুলাতে যাব, এগুলা নিয়ে আলোচনা করব। ধরেন, অনেকে বলে থাকে পঞ্চমী তৎপুরুষ সমাস পূর্বপদ থেকে পরপদের একটা মাইনাস সম্পর্ক থাকবে। অনেক নামি দামি ছাড়েরা বলে, বাংলাদেশের যারা বাংলার আইকন, যারা জব এক্সপার্ট, এই ধরনের টিচাররা বলে থাকে যে পূর্বপদ থেকে পরপদের একটা মাইনাস সম্পর্ক থাকবে, আর মাইনাস সম্পর্ক থাকলে সেটা হয়ে যাবে পঞ্চমী তৎপুরুষ। আমি আপনাকে প্রথমে এই কথাটা দিয়ে পঞ্চমী তৎপুরুষ সব পড়তে পারবেন না, এই যে পারবেন না তার প্রমাণটা দিয়ে দিচ্ছি। ধরুন, একটা শব্দ আসলো প্রাণপ্রিয়, এই যে প্রাণপ্রিয়, কোশ্চেন হবে প্রাণপ্রিয় কোন সমাস? আপনি যদি না জানেন তাহলে আমি বেশ বাক্যটা করে দিচ্ছি। দেখুন, বেশ বাক্যটা করে দিচ্ছি। এখানে একটা কথা হলো, এই সমাসটা কোন পদের প্রাধান্য আমরা এটাকে দেখি। একটা হলো প্রাণ আর একটা হলো প্রিয়। এই প্রাণপ্রিয় শব্দটা দ্বারা আসলে প্রাণকে বোঝায় না প্রিয়টাকে বোঝায়? অবশ্যই প্রিয়টাকে বোঝায়। পরপদের প্রাধান্য, পূর্বপদে সংখ্যা নাই, সংখ্যা না থাকার কারণে দ্বিগু হবে না। তাহলে এটা ওই কর্মদ্বারয়, তা না হয় হবে তৎপুরুষ। একটা কথা খুব সহজ করে মনে রাখুন, কর্মদ্বারয় সমাস হওয়ার জন্য পূর্বপদের সাথে পরপদের একটা তুলনা থাকবে, তুলনা। তাহলে এখানে প্রাণের সাথে প্রিয়ের তুলনা আছে বা প্রিয়ের সাথে প্রাণের তুলনা আছে? নাই। আপাতত এটা মনে রাখেন, এরপরে আমি কর্মদ্বারয় পড়াইলে বাকিটা বুঝবেন। তাহলে তুলনা নাই, যেহেতু তুলনা নাই সেহেতু এটা তৎপুরুষ সমাস। এখন এর বেশ বাক্যটা কি? এর বেশ বাক্যটা হলো প্রাণের চেয়ে, প্রাণের চেয়ে প্রিয়, প্রাণের চেয়ে প্রিয় ইকুয়াল টু প্রাণপ্রিয়। প্রাণের চেয়ে প্রিয়, প্রাণপ্রিয়। এবার আপনারা বলুন তো, চেয়ে এটা কোন বিভক্তি? এই যে পঞ্চমী বিভক্তির রূপ, হইতে, হইতে, থেকে, চেয়ে, এগুলা হলো পঞ্চমী বিভক্তির রূপ। তাহলে পঞ্চমী বিভক্তি যদি লোপ পায় সেটা কোন সমাস হয়? পঞ্চমী তৎপুরুষ সমাস। তাহলে এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। এই যে আমরা পঞ্চমী তৎপুরুষ সমাস আপনাকে দেখাইলাম, যারা বলছে যে পূর্বপদ থেকে পরপদের বা পরপদ থেকে পূর্বপদের একটা মাইনাস সম্পর্ক থাকে। বলুন, মাইনাস সম্পর্ক আছে? নাই। মাইনাস সম্পর্ক না থাকলেও পঞ্চমী তৎপুরুষ সমাস হতে পারে। তাহলে ওই শুধু একটা টেকনিক দিয়ে আপনি হয়তো বা কখনো সমাস আনসার করতে পারবেন, তবে সব সমাস আনসার করতে পারবেন না। আর মনে রাখুন, চাকরির বাজারে একটা মার্কের বিরাট দাম, ওই মার্কটাই আমার লাগবে, তাহলে আমি সবার থেকে এগিয়ে থাকব। এখন আসুন, সপ্তমী তৎপুরুষ সমাস পড়াইতে যায় অনেকে বলে স্থান কাল পাত্র সপ্তমী তৎপুরুষ মাত্র, মানে স্থান বুঝাবে, কাল বুঝাবে আর সময় বুঝাবে, তাহলে সেটা সপ্তমী তৎপুরুষ সমাস হয়ে যাবে। এই ব্যাখ্যাটা আপনি আগে নেন যে স্থান কাল পাত্র বুঝাইলেই সপ্তমী তৎপুরুষ হবে না, হবে না, এরকম ভুয়া বক্তব্য দিয়া কখনো বাংলা পড়ানো উচিত না। আসুন আমরা দেখি, আমরা যদি বলি রান্নাঘর, রান্নাঘর, আমরা যদি বলি চা বাগান, চা বাগান, আমরা যদি বলি রাজপুত্র, রাজপুত্র, আমরা যদি বলি শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, তাহলে এগুলো সবই, এই যে দেখুন, শ্বশুর বাড়ি জায়গা বোঝাচ্ছে, চা বাগান জায়গা বোঝাচ্ছে, রান্নাঘর জায়গা বোঝাচ্ছে, রাজপুত্র বিষয় বোঝাচ্ছে, এগুলো সপ্তমী তৎপুরুষ সমাস নয়। তাহলে এগুলো যদি সপ্তমী তৎপুরুষ সমাস না হয়, উনি যে বললেন, যিনি বললেন যে স্থান কাল পাত্র সপ্তমী তৎপুরুষ মাত্র, এই বক্তব্য ভুয়া। এই ভুয়া বক্তব্য দিয়ে আপনি কখনো সমাস নির্ণয় করতে পারবেন না। রান্নাঘরের বেশ বাক্য রান্নার ঘর, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। চা বাগানের বেশ বাক্য চায়ের বাগান, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। শ্বশুর বাড়ি এর বেশ বাক্য শ্বশুরের বাড়ি, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। রাজপুত্র রাজার পুত্র, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। এগুলো একটাও সপ্তমী নয়। তাহলে
অন্ততপক্ষে সমাস টেকনিক দিয়ে পড়া স্বপ্ন ভুলে যাবেন। সমাস আগে বুঝুন, বোঝার চেষ্টা করুন, তাহলে কেবল আনসার করা সম্ভব। চলুন পরে যাই। আমরা একটু ধারাবাহিক পড়ানোর চেষ্টা করি। এবার দ্বিতীয় তৎপুরুষ আর চতুর্থী তৎপুরুষ, তৃতীয়, এগুলো নিয়ে যদি একটু কথা বলি। দ্বিতীয় বিভক্তির রূপ কে রে, দ্বিতীয় বিভক্তির রূপ কে রে, তাহলে পূর্বপদে কে রে বিভক্তির লোপ পেয়ে যে সমাস হবে সেটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। যদি আমরা এক্সাম্পল দেই, আমরা বললাম আম কে কোরআনু, কোরআনু, তাহলে শব্দটা হবে আম কোরআনু, আম কোরআনু। এই যে আম কোরআনু, এই আম কোরআনু শব্দটা দ্বারা আমকে বোঝায় না, কোরআনুটাকে বোঝায়। তাহলে পরপদের প্রাধান্য আছে, পূর্বপদে আমের সাথে একটা কে বিভক্তি ছিল, লোপ পেয়েছে। এক কথা হলো স্যার, আমের সাথে যে একটা কে বিভক্তি ছিল এটা যে লোপ পেয়েছে, এটা আমরা বুঝবো কিভাবে? আমরা তো বেশ বাক্য পরীক্ষার ফলে আনসার করব না, বা বেশ বাক্য পরীক্ষার ফলে থাকবেও না, তাহলে আমরা কিভাবে আনসার করব? আচ্ছা, এই আম কোরআনু শব্দটা দ্বারা পরপদের অর্থের প্রাধান্য আছে। পরপদের অর্থের প্রাধান্য আছে কয়টা সমাসে? তিনটা সমাসে। একটা হচ্ছে দ্বিগু, একটা তৎপুরুষ, একটা কর্মধারয়। আমি আপনাকে বলছিলাম দ্বিগু সমাস হওয়ার জন্য কন্ডিশন পূর্বপদের সংখ্যা থাকবে। বলুন, পূর্বপদের সংখ্যা আছে? নাই, দ্বিগু সমাস হবে না। তৎপুরুষ সমাসের একটা সহজ কথা আমি বলছিলাম আগে, এটা মনে রাখুন, এরপরে পড়লে আরও বাকিগুলো পেয়ে যাবেন। পূর্বপদের সাথে পরপদের একটা তুলনা থাকবে। এবার বলুন, আমের সাথে কোরআনুর তুলনা আছে? নাই, তাহলে এটা তৎপুরুষ সমাস হবে না। যেহেতু এটা কর্মধারয় সমাস হবে না। যেহেতু এটা কর্মধারয় সমাস হইল না, দ্বিগু সমাসও হইল না, তাহলে এটা কোন সমাস? অবশ্যই তৎপুরুষ সমাস। যেহেতু এটা তৎপুরুষ সমাস, আপনি তৎপুরুষ সমাস বের করতে পেরেছেন। এখন তৎপুরুষ সমাসের বিভক্তি দিয়ে আপনি এটা বিচার করতে পারবেন যে আমের সাথে আম সে কোরআনু অর্থ হয়? হয় না। আম দ্বারা কোরআনু অর্থ হয়? হয় না। আমের মধ্যে কোরআনু হয়? হয় না। তাহলে আমের কোরআনু হয়? হয় না। আমকে কোরআনু এটা হয়। তাহলে এই যে এরকমভাবে যদি আপনি একটু প্র্যাকটিস করেন, তাহলে সম্ভবত আমার বিশ্বাস তাহলে আপনি মার্ক করতে পারবেন। তাহলে আমকে কোরআনু কে হলো দ্বিতীয়া এবং চতুর্থী বিভক্তির রূপ। তাহলে এটা কোন সমাস হবে? দ্বিতীয় তৎপুরুষ না চতুর্থী তৎপুরুষ? উত্তর হলো দ্বিতীয় তৎপুরুষ হবে। কেন? চতুর্থী তৎপুরুষ হওয়ার জন্য আবার আরেকটা ছোট্ট কন্ডিশন আছে। যদি কে বিভক্তি থাকে তাহলে আপনার পূর্বপদের এবং পরপদের সম্পর্কটা এমন হবে যে আপনি নিজের অধিকার ত্যাগ করে কাউকে কিছু দিয়ে দিয়েছেন। যদি এরকম হয় তাহলে আপনি চতুর্থী তৎপুরুষ সমাস আনসার করতে পারবেন। এক্সাম্পল, আমরা যদি বলি গুরুকে ভক্তি, গুরুকে ভক্তি, এই যে গুরুকে ভক্তি, এই শব্দটা হবে গুরু ভক্তি, গুরু ভক্তি। একটু খেয়াল করে দেখুন তো, এই যে গুরুকে আপনি ভক্তি করলেন, এই ভক্তিটা কি আপনি আপনার অধিকার ত্যাগ করে করলেন, নাকি এই ভক্তির জন্য আপনার কিছু চাওয়া পাওয়া আছে যে স্যার আপনারে আমি সালাম দিছি 20টা টাকা দিয়ে যান? না, এরকম আমরা বলি না। তাহলে গুরুকে ভক্তি করেছি আমি তার প্রাপ্য অনুসারে, আমার নিজের অধিকার ত্যাগ করে। যদি এরকম সম্পর্ক থাকে তাহলে কে বিভক্তি থাকলে সেটা হয়ে যাবে চতুর্থী তৎপুরুষ। তাহলে গুরুকে ভক্তি এটা চতুর্থী তৎপুরুষ, আমকে কোরআনু, আম কোরআনু এটা দ্বিতীয় তৎপুরুষ। এবার আসলে তৃতীয় তৎপুরুষের এক্সাম্পল দেই। আমরা যদি বলি মধু দিয়ে মাখা, মধু মাখা, তৃতীয় তৎপুরুষ। আমরা বললাম শ্রম ধারা লব্ধ, শ্রমলব্ধ, তৃতীয় তৎপুরুষ। চতুর্থী তৎপুরুষে আরও এক্সাম্পল দিতে পারি। আমরা বললাম কে রে ছাড়াও, চতুর্থী তৎপুরুষ সমাসে কে রে ছাড়াও আরও 3টা শব্দ হতে পারে। সেটা হলো উদ্দেশ্য, জন্য এবং নিমিত্ত। এগুলো যদি থাকে তাহলে সেটা চতুর্থী তৎপুরুষ হবে। তাহলে আমরা বলতে পারি বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, চতুর্থী তৎপুরুষ সমাস। এরপরে এরকম বলতে পারি আরামের জন্য কেদারা, আরাম কেদারা, চতুর্থী তৎপুরুষ সমাস। বসতির উদ্দেশ্য বাড়ি, বসত বাড়ি, চতুর্থী তৎপুরুষ সমাস। তাহলে উদ্দেশ্য, জন্য, নিমিত্ত, এই 3টার অর্থ সাধারণত একই রকম। আচ্ছা, পরে যাই পঞ্চমী তৎপুরুষ। হইতে থেকে চেয়ে, এগুলো লোপ পাবে। আমরা বললাম স্কুল থেকে পালানো, স্কুল পালানো, পঞ্চমী তৎপুরুষ। বিলেত থেকে ফেরত, বিলত ফেরত, পঞ্চমী তৎপুরুষ। বোটা থেকে খোসা, বোটা খোসা, এগুলো পঞ্চমী তৎপুরুষ। এই শব্দগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি পূর্বপদ থেকে পরপদের একটা মাইনাস সম্পর্ক আছে। কিন্তু ওই যে একটা কথা, মাইনাস সম্পর্ক থাকলেই পঞ্চমী তৎপুরুষ,
এটা আপনি মনে রাখতে পারেন, সচরাচর কিছু কোশ্চেন আপনি আনসার করতে পারবেন, তবে এটা জানা থাকলে আপনার একেবারে টোটালি পঞ্চমী তৎপুরুষ সমাস সম্পর্কে জ্ঞান অর্জন হলো না। সেজন্য আমরা ওই কথাটাও বলে দিয়েছি। আসুন ষষ্ঠী তৎপুরুষ, অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিছি আগেই। চায়ের বাগান চা বাগান, রাজার পুত্র রাজপুত্র, রান্নার ঘর রান্নাঘর, শ্বশুরের বাড়ি শ্বশুর বাড়ি, এরকম অনেক শব্দই আছে যেগুলো ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। এবার আসুন আমরা যদি বলি বিশ্বের কবি, তাহলে বিশ্বকবি, বিশ্বকবিও কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী বিভক্তি এ অন্তস্থ ও তে এতে মধ্যে, এগুলো লোপ পাবে ব্যাসবাক্যের, এগুলো লোপ পায়া সমস্ত পদ তৈরি হবে, সেটাকে বলবো আমরা সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন আমরা যদি এরকম বলি দিবাই নিদ্রা, দিবাই নিদ্রা, তাহলে হবে দিবা নিদ্রা, দিবা নিদ্রা। এই যে দেখুন আমরা দিবা নিদ্রা কথাটা বললাম, এখানে একটা অন্তস্থ বিভক্তি ছিল, এটা লোপ পেয়ে গেছে। যখন এটা লোপ পেয়ে গেছে তখন এটা সপ্তমী তৎপুরুষ। আমরা যদি বলি বিশ্বের মধ্যে বিখ্যাত, আমরা বললাম বিশ্বের মধ্যে বিখ্যাত, তাহলে হবে বিশ্ববিখ্যাত। এই যে মধ্যে লোপ পাবে, এটা হবে সপ্তমী তৎপুরুষ। আমরা যদি বলি গাছে পাকা, গাছে পাকা, তাহলে এটা হবে গাছ পাকা, এ বিভক্তি আছে লোপ পেয়েছে, এটা হবে সপ্তমী তৎপুরুষ সমাস। এখন যদি আপনাদেরকে উপপদ তৎপুরুষ সম্পর্কে একটু কথা বলি, 45তম বিসিএস, 45তম বিসিএস প্রিলি পরীক্ষার মধ্যে কোশ্চেন আসছিল, কৃদন্ত পদের আগের পদের নাম কি? কৃদন্ত পদের আগের পদের নাম কি? যারা উপপদ তৎপুরুষ সমাসটা পড়েনি নাই, বুঝেনি নাই, তারা কিন্তু এই কোশ্চেনটা আনসার করতে পারে নাই। কেন? কারণ এই উপপদ তৎপুরুষ সমাসের সংজ্ঞায় বলা হয়েছে, উপপদ তৎপুরুষ সমাসের সংজ্ঞায় বলা হয়েছে কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। এর আরেকটা সংজ্ঞা আছে, যেই সমস্ত পদকে বাংলে প্রথমে একটা বিশেষ্য পদ বা উপপদ পাবো, পরে আমরা একটা ধাতু পাবো, এরপরে আমরা একটা প্রত্যয় পাবো, ওই সমস্ত পদগুলোকে বলবো আমরা উপপদ তৎপুরুষ সমাস। এই যে বক্তব্যটা দিলাম, এখানে অনেকেই হয়তোবা এই আনসার করতে পারবেন না, কেননা একটা সমস্ত পদকে ভেঙে আপনি এভাবে তিনটা পার্ট করতে পারবেন না। কোনটা উপপদ বা বিশেষ্য পদ, কোনটা ক্রিয়ার মূল বা ধাতু, কোনটা প্রত্যয় আপনি আলাদা করতে পারবেন না। এটা ছাড়াও আপনি একটা টেকনিক দিয়া এই উপপদ তৎপুরুষ সমাস আনসার করতে পারবেন। টেকনিকটা পরে দেখাচ্ছি, আগে উপপদ তৎপুরুষের সংজ্ঞার ব্যাখ্যাটা যদি একটু দিতে চাই। আমরা বললাম পকেট মার, পকেট মার, এই যে শব্দটা, এই শব্দটা কোন সমাস? দেখুন প্রথমে একটা শব্দ দেয়া আছে পকেট, এই পকেটটাকে বলছি আমরা উপপদ বা বিশেষ্য পদ। আবার এই মারটাকে যদি আমরা এই যেভাবে বলি মার যোগ ও, এই যে দেখুন এটা হলো একটা ধাতু, এটা হলো একটা প্রত্যয়। আর ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়ে বা ক্রিয়া প্রকৃতির সাথে কৃত প্রত্যয় যুক্ত হয়ে যে পদটা তৈরি করা হয় সেই পদটার নাম হলো কৃদন্ত পদ, কৃদন্ত পদ। তাহলে দেখুন এই যেখানে মার শব্দটা, এই মার শব্দটা হলো কৃদন্ত পদ, আর এর সাথে উপপদ কোনটা? পকেট। এই যে এই দুইটার মিলনে যে সমাস হয়েছে সেটাকে বলছি আমরা উপপদ তৎপুরুষ সমাস। তাহলে প্রথম সংজ্ঞাটা আমরা দিছিলাম, কৃদন্ত পদের সাথে উপপদের মিলনে যে সমাস হবে সেটা উপপদ তৎপুরুষ সমাস। পরে সংজ্ঞাটা দিছিলাম, যে সমস্ত পদকে বাংলা আমরা প্রথমে একটা বিশেষ্য পদ বা উপপদ পাবো, তারপরে আমরা একটা ধাতু পাবো, এরপরে আমরা একটা প্রত্যয় পাবো, ওই সমস্ত পদটাকে বলছি আমরা উপপদ তৎপুরুষ সমাস। যাই হোক, এইভাবে আপনি উপপদ তৎপুরুষ সমাস ভেঙে ভেঙে আনসার করতে পারবেন না যদি আপনি বাংলা ব্যাকগ্রাউন্ডের না হয়ে থাকেন। তাই আপনি একটা ছোট্ট টেকনিক মনে রাখতে পারেন, সেটা দিয়ে এগুলো আনসার করতে পারবেন। যেমন সমস্ত পদটা যদি হয় বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশের মতো, তাহলে সেটা হয়ে যাবে উপপদ তৎপুরুষ সমাস। তবে মনে রাখুন, এটা এরকম কোনো টেকনিক না যেটা দিয়ে আপনি সব উপপদ তৎপুরুষ সমাস আনসার করে ফেলতে পারবেন।
উপপদ তৎপুরুষ সমাসের যে সংজ্ঞা দুইটা আমরা বলেছি, ওই সংজ্ঞা দুইটা অ্যানালাইসিস করতে পারলেই হয়তো বা আপনি সব উপপদ আনসার করতে পারবেন। এখন যেটা বলছি এটা দিয়ে সব উপপদ আনসার করা সম্ভব না, এটা একটা টেকনিক মাত্র। এটা দিয়ে গুটি কয়েক বা আপনি 80-90% আনসার করতে পারবেন, বাকি 10% 20% আপনার ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাবে। তাহলে এটা কেমন? এর ব্যাস বাক্যটা হলো পকেট মারে যে, পকেট মার। দেখুন এই যে পকেট মারে যে, পকেট মার, এটা একটা বাক্য সংকোচন। দামা ধরে যে, দামা ধরা, একটা বাক্য সংকোচন। এরপরে পঙ্কে জন্মে যা, পঙ্কজ, বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ। এই ধরনের সকল শব্দই হয়ে যাবে উপপদ তৎপুরুষ সমাস। এরপরে আছে নয়ু সমাস এবং অলুক সমাস। আপনাদেরকে অন্যদিন নয়ু সমাস এবং অলুক সমাস পড়াবো, কেননা নয়ু সমাস কয়টা কোশ্চেন আসলে উত্তর দিতে হবে দুইটা, একটা নয়ু তৎপুরুষ আর একটা নয়ু বহুব্রীহি। আমরা নয়ু তৎপুরুষ এবং নয়ু বহুব্রীহি দুইটা একসাথে পড়াবো। দুইটা একসাথে পড়াইলে আপনি নয়ু তৎপুরুষ এবং নয়ু বহুব্রীহির তফাৎটা বুঝতে পারবেন। পরীক্ষার ফলে পেস লেগে যাবে না কোনটা নয়ু তৎপুরুষ কোনটা নয়ু বহুব্রীহি। অলুক সমাস আছে তিনটা, অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি। আমরা অলুক তিনটা একসাথে পড়াবো, অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি একসাথে পড়াবো, যেন আপনাদের পেস লেগে না যায় যে কোনটা অলুক দ্বন্দ্ব, কোনটা অলুক তৎপুরুষ, কোনটা অলুক বহুব্রীহি। এটা আমরা একসাথে পড়াবো। আচ্ছা, বাকি রইল আমাদের কর্মধারয় সমাস। আজকে আমাদের ক্লাস প্রায় 1.5 ঘন্টা আবার হয়েছে। আজকে আমরা আর লাইভকে কন্টিনিউ করতে চাচ্ছি না। আজকে আর আমরা লাইভ কন্টিনিউ করব না। এখন আপনাদের অনলাইন ডিরেক্টর আপনাদের কোর্স ব্যাপারে একটু কথা বলবে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আবারও যদি সুযোগ পাই পরবর্তী কোনো লাইভ সেশনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকের মতো লাইভ সেশন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আচ্ছা, আমি সর্বপ্রথমে আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ নাইমুর রহমান, বর্তমানে কর্মরত আছি এসআই জব কেয়ারের সহকারী পরিচালক হিসেবে এবং অনলাইনে ডিরেক্টর হিসেবে। তো আপনারা অলরেডি 1.5 ঘন্টা ক্লাস করে ফেলেছেন। এখন যে কথাটাই বলি সেটা আর ভালো লাগবে না। তো শুধুমাত্র আজকে আপনাদের সামনে আসার কারণটা হচ্ছে যে আপনাদের অনলাইন ভর্তি বিষয়ে বা আপনারা কোর্সটা কিভাবে সামনের দিকে আগাবো বা কোর্স বিষয়ে সকল ধরনের যে জিজ্ঞাসাগুলো আপনাদের মধ্যে আছে বা ছিল সেই সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। একটু যদি কোনো কোশ্চেন থাকে আমাকে সেটা করতে পারবেন। আমাদের এই কোর্সটা সম্পর্কে, যে আমাদের এই কোর্সটা কতদিনের বা কোর্স ডিউরেশনটা কতদিন। আমাদের এই কোর্সটা হচ্ছে আপনারা ধরে রাখেন 7 মাস। 7 মাস কেন বলছি? 7 মাস বলার কারণ হচ্ছে আমাদের টোটাল ক্লাস সংখ্যা আসবে হচ্ছে 350 প্লাস, ডিপার্টমেন্ট এবং নন মিলায়। তো প্রতি মাসে যদি আমরা 50টা করে ক্লাস নেই, মানে প্রতিদিন আমাদের হচ্ছে 2টা করে ক্লাস হবে, ঠিক আছে? তাহলে মোটামুটি মাসে আমরা 50টা করে ক্লাস দেবো। যদি আমরা মাসে 50টা করে ক্লাস নিই, সেই হিসাবে 350 ক্লাস শেষ করতে আমাদের মোটামুটি 7 মাস সময় লাগবে। এর মধ্যে ধরেন বিভিন্ন ধরনের ছুটি হতে পারে, যে ছুটি একটু কম বেশি হতে পারে কোর্স ডিউরেশনটা। যাই হোক, আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই ধৈর্যের সহিত কোর্সটাকে শেষ করতে হবে। কারণ আপনারা জানেন যে বর্তমান চাকরির বাজারে নন এবং ডিপার্টমেন্ট দুইটাই হচ্ছে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর যদি দুইটাই ভালোভাবে কমপ্লিট না করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কোনো না কোনো জায়গায় আমরা পিছায় যাব। আর যদি আমরা পিছায় যাই, সেক্ষেত্রে আমাদের জন্য জব পাওয়াটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। এবার আসি হচ্ছে আমাদের কোর্স ফি। আমাদের কোর্স ফি হচ্ছে 5500 টাকা, ঠিক আছে? মোট কোর্স ফি হচ্ছে 5500
কোর্স ফি 5,500 টাকা। এখন এখানে আমরা একটা অফার চালু রেখেছি, সেটা হচ্ছে আপনি যদি এই 5,500 টাকা মানে টোটাল কোর্সটা একবারে পেইড করতে চান, সেক্ষেত্রে আপনি 500 টাকা লেস পাবেন। এই 500 টাকা আপনি যে লেস পাবেন, তাহলে আপনাকে টোটাল কোর্স পেইডের ক্ষেত্রে আপনাকে দিতে হবে হচ্ছে 5,000 টাকা। এখন অনেকের কোশ্চেন হতে পারে যে আমি একবারে 5,000 টাকা পেইড করতে পারছি না, সেক্ষেত্রে আমার করণীয় কী হবে? সেক্ষেত্রে আমাদের আরও একটা সুযোগ আছে, সেটা হচ্ছে আপনাকে ভর্তির সময় 3,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে, ভর্তি কনফার্ম করতে হবে। তাহলে আপনাকে আমরা গুগল ফর্মের মাধ্যমে ভর্তি কমপ্লিট করে নেব এবং একটা আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেই গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দেবো, যে গ্রুপে আমরা লেকচার শিট, ক্লাসের ভিডিও রেকর্ড, ক্লাসের লিঙ্ক এবং তথ্যাদি, সকল তথ্যাদি সেখানে আমরা দিয়ে থাকবো। তাহলে 3,000 টাকাতে ভর্তি হতে হবে এবং পরবর্তী মাসে, যে মাসে ভর্তি হবেন তার পরবর্তী মাসে আপনাকে 1,500 টাকা দিতে হবে এবং তার পরবর্তী মাসে 1,000 টাকা দিতে হবে। সেক্ষেত্রে আপনার এই 500 টাকার ডিসকাউন্টটা পাবেন না। তার মানে আপনাকে তখন 5,500 টাকা 3 মাসের মধ্যে পে করতে হবে, পূর্ণ কোর্সটা নিতে পারবেন। এরপরে ছিল বিষয়। এরপরে আসি আমাদের সকল ক্লাসগুলো রেকর্ড থাকবে কিনা। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে। আপনারা যে লাইভ ক্লাসটা করছেন, লাইভের পাশাপাশি এই ক্লাসটা সেমভাবে আমাদের আরেকটা ক্যামেরার মাধ্যমে রেকর্ডেড করা হচ্ছে এবং সেই রেকর্ডটাকে প্রতিদিন রাতে আপলোড করে দেওয়া হবে। আপনাদের একটা করে গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। সেই গুগল ড্রাইভে আপনাকে প্রতিদিন রাতে ক্লাস আপলোড করে দেওয়া হবে। আপনি যেন যে ক্লাসটা করছেন সেই ক্লাস বিষয়ে যদি আর কোনো ধরনের জানার থাকে বা ক্লাসটা আবার রিভিউ প্রয়োজন হয়, অথবা আপনি ক্লাসটা কোনো কারণে মিস করেছেন, সেটা রিপিট করার জন্যে আবার আপনি ক্লাসটি দেখতে পারবেন সেই গুগল ড্রাইভ থেকে। ঠিক আছে? এবং এটার মেয়াদ থাকবে হচ্ছে লাইফ টাইম। কারণ হচ্ছে আপনি যতদিন চাকরি না পাচ্ছেন ততদিন আপনার এই ক্লাসগুলো প্রয়োজন হতে পারে। তো এই জন্যে আমাদের ক্লাসগুলো ড্রাইভে থাকবে। তবে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে ড্রাইভে যে ক্লাসগুলো থাকবে সেটা দেখা যাচ্ছে এখন যে ক্লাসটা নেওয়া হলো, আগামী 6 মাস পরে সেই ক্লাসটা কোনো একটু প্রয়োজনে আপডেট করার প্রয়োজন হতে পারে, বা কোনো তথ্য যদি পরিবর্তনশীল হয় সে তথ্যটা পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লাসটাকে আমরা আপডেট করে দেবো আবার, এবং সেই ক্লাসটা সে ড্রাইভে থেকে যাবে। আপনারা তখন আপডেট ক্লাসটা পেয়ে যাবেন। এভাবে আমাদের প্রত্যেকটা ক্লাসের লাইভ এবং রেকর্ড নন এবং ডিপার্টমেন্ট দুইটা টপিকেই চলতে থাকবে। এরপরে আসি আমাদের এখানে কি কি সুবিধা পাচ্ছেন আপনারা। আপনারা এখানে পাবেন হচ্ছে প্রত্যেকটা ক্লাসের জন্যে লেকচার শিট। যেরকম আমরা যদি ডিপার্টমেন্টের কথা বলি, ডিপার্টমেন্টের ডিসি সার্কিট, এসি সার্কিট, ডিজিটাল ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, পাওয়ার সিস্টেম, মেশিন পার্ট, এরকম প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা আমাদের নিজস্ব রাইট করার শিট দেওয়া হবে এবং শিটটা পিডিএফ আকারে দেওয়া হবে আপনাদের গ্রুপে। যার প্রয়োজন হবে সে প্রিন্ট আউট করে নিতে পারবেন। আর এই শিটটা হচ্ছে টেসলা, রেজোনেন্স, অপটিমাম এবং আমাদের যে ইংলিশ রাইটারের বই আছে, আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য যে সকল প্রশ্ন প্রয়োজন সবগুলোর আলোকে এই শিটটাকে তৈরি করা হয়েছে। আর পাশাপাশি যে বইগুলো পড়ানো হবে সেটা হচ্ছে যে ডিপার্টমেন্টের জন্য আপনারা পাবেন রেজোনেন্স এবং টেসলা, এই দুইটা বইয়ের একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত সকল ম্যাথ ক্লাসে টিচার করে দেবে আপনাদেরকে লাইভে। খুব অল্প সংখ্যক ম্যাথ, এসএমএস, সেটাকে শুধুমাত্র আপনাদের হোমওয়ার্ক হিসেবে দেওয়া হবে এবং ম্যাক্সিমাম প্রায় 90% ম্যাথগুলোই আমরা ক্লাসে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এরপরে হচ্ছে ননের জন্য আমরা কি কি পড়াবো। ননের জন্য আপনারা এতক্ষণ বাংলা ক্লাস করেছেন, যে বাংলা ক্লাস নিয়েছে যে স্যার, সে স্যারেরই নিজস্ব রাইট করা একটা বর্তমান বাজারে আপডেট একটা বই তিনি লিখেছেন, সেটা হচ্ছে দীপ্তিমান বাংলা। তিনি তার আলোকেই ক্লাস পরিচালনা করবেন এবং সে বই থেকে সে পড়ানোর চেষ্টা করবে। আপনারা চাইলে সে বইটা কিনে নিয়ে আপনারা সেখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। আর ইংলিশের জন্য পড়ানো হবে হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, প্রফেসরস প্রকাশনীর যে বইটা আছে, এরকম ইংলিশ বইটা আমরা আমাদের সহায়ক বই হিসেবে রাখবো। টিচার আপনাদের ক্লাসে লেকচার দেবে এবং এই বইটা পড়ানো হবে। আর ম্যাথের জন্য যে বইটা পড়ানো হবে সাধারণ গণিতের জন্য, সেটা হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ। খায়রুল বেসিক ম্যাথটা পড়ানো হবে এবং খায়রুল বেসিক ম্যাথ শেষ করার পরে আমাদের কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে যারা ব্যাংক সেক্টরে পরীক্ষা দিতে যায় তাদের জন্য আইবিএ প্যাটার্নে কিছু এক্সট্রা ম্যাথ করতে হয়, যেটা আমরা ইন্ডিয়ান ব্রিক্স যে বইটা আছে সেখান থেকে আমরা সলভ করে দেব। এরপরে আসি সাধারণ জ্ঞানের বিষয়ে। সাধারণ জ্ঞানে আমাদের যেটা পড়ানো হবে সেটা হচ্ছে যে আমাদের যে সাধারণ জ্ঞানের টিচার, উনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে হিস্ট্রির উপরে অনার্স মাস্টার্স কমপ্লিট করা,
ওনার নিজস্ব রাইট করা একটা শিট আছে, সেই শিটটা পড়াবে, পাশাপাশি আপনাকে একটা সহায়ক বই হিসেবে তিনি একটা বই সাজেস্ট করবেন। সেটা হতে পারে যে কোনো সিরিজ বই, যদি আপনার কাছ থাকে সেটা থেকেও আপনারা পড়তে পারবেন। যদি নতুন করে কিনতে ইচ্ছা হয় তাহলে টিচারের কাছ থেকে পরামর্শ নিয়ে কেনাটাই বেটার। তবে জর্জ হতে পারে, অগ্রদূত হতে পারে, প্রফেসরস হতে পারে, যে কোনো বই আপনারা সিরিজ বই সেখানে আপনারা পড়তে পারেন। এই ছিল হচ্ছে আমাদের পড়ানোর বিষয়। আর অলরেডি আমি আমাদের যে ফ্রি ক্লাস গ্রুপটা আছে সেই গ্রুপে একটা পিডিএফ শেয়ার করেছি। সেটা হচ্ছে আমাদের কোর্স কারিকুলামের উপরে আমরা কি কি কোর্স পড়াবো, আপনাকে কোন টপিকের উপরে কতগুলো কোর্স পড়ানো হবে, কি কি টপিক পড়ানো হবে, সবগুলো ওখানে ডিটেলসে দেওয়া আছে। সেই সবগুলো টপিক সেখান থেকে আমরা পড়াবো। এবং একটা টপিকও যদি বাদ যায় আপনি সাথে সাথে টিচারকে বলবেন যে এই টপিকটা স্যার হয়তো কোনো কারণে মিস হয়েছে, সাথে সাথে টিচার সেটা করায় দেবে। ঠিক আছে, এখন আসি আপনাদের কোনো যদি কোশ্চিন থাকে সেই কোশ্চিনের উত্তর দেওয়ার পালায়। আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে আপনারা যারা জুম অ্যাপসে যুক্ত আছেন তারা সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবেন, আর যারা ক্লাসটা লাইভ দেখছেন ফেসবুকের মাধ্যমে তারা আমাকে কমেন্টস করতে পারবেন। কমেন্টস করলে আমি সেখান থেকে দেখে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনাদের কি কোনো জানার বিষয় আছে? কোশ্চেন অবশ্যই, কারণ আমরা তো কোর্সটাকে আগাবো। আমাদের ফ্রি ক্লাস চলবে হচ্ছে 7 তারিখ পর্যন্ত, 7 অক্টোবর আমাদের এই 4 দিন ফ্রি ক্লাস হবে। 4 দিনের মধ্যে আপনারা ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে আর 1 দিন বা 2 দিন, সেটা যদি কারো প্রবলেম থাকে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করলে তার মধ্যে আপনারা ভর্তি হতে পারবেন। তবে 7 তারিখ পরে আর যারা ভর্তি হয় না তারা কিন্তু ক্লাস করতে পারবে না। 7 তারিখ পরে শুধুমাত্র পেইড স্টুডেন্টরাই ক্লাস করতে পারবে। 7 তারিখ পর্যন্ত ক্লাসগুলো সকলের জন্য উন্মুক্ত থাকবে। আরেকটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের যদি কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন হয়, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে লিখে দিচ্ছি, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং যে কোনো বিষয়ে যে কোনো তথ্য জানার জন্য এখানে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে হবে বা সরাসরি ফোন কলের মাধ্যমে। আপনাদের আরেকটা কোশ্চেন আমাদের মধ্যে এসেছে, সেটা হচ্ছে কয়টা ক্লাস হবে সপ্তাহে এবং প্রতিদিন কয়টা ক্লাস হবে এবং ক্লাসগুলো কখন অনুষ্ঠিত হবে। আমাদের এখানে সপ্তাহে 6 দিন ক্লাস হবে, একদিন থাকবে সাপ্তাহিক ছুটি এবং প্রতিদিন 2টা করে ক্লাস হবে। সেই ক্লাসগুলো হবে হচ্ছে সবগুলোই সন্ধ্যার পরে, অর্থাৎ আপনারা ধরেই রাখেন ক্লাসগুলো সন্ধ্যা 6:30 বা 7টা থেকে শুরু হবে, রাত্রি 10টা বা 10টা20-এর মধ্যে ক্লাসগুলো শেষ হবে। এটার জন্য আপনারা একটা পূর্ণাঙ্গ রুটিন পাবেন, সেটা হচ্ছে 7 তারিখ পরে। ভর্তি হওয়ার পরে আমরা একটা পূর্ণাঙ্গ রুটিন দিয়ে দেবো, সেই রুটিন অনুসারে প্রতিদিন 2টো করে ক্লাস হবে, এক ঘন্টা, এবং ক্লাসগুলো সকল জুম অ্যাপসের মাধ্যমে নেওয়া হবে। আর কোনো কোশ্চেন? আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। আর যদি না থাকে তাহলে আজকের লাইভটা এখানে শেষ করতে চাচ্ছিলাম। একদম 0 থেকে শুরু হবে, আপনাকে ক্যালকুলেটর প্রেস করে সহ শেখায় দেবে। আমাদের আগামীকালকে আমাদের আরও একটা ম্যাথের ক্লাস হবে, জেনারেল ম্যাথ, এবং তার পরবর্তীতে আমরা ডিপার্টমেন্ট ক্লাস দেব, মানে সেটা হচ্ছে রবিবার থেকে। রবিবারে আপনারা একটা ক্লাস পাবেন এবং সোমবার একটা ফ্রি ক্লাস পাবেন ডিপার্টমেন্টের। আপনারা ডিপার্টমেন্ট ক্লাসে যুক্ত হলে বুঝতে পারবেন যে আপনাকে আমরা কীভাবে শেখাচ্ছি। একদম 0 থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনি সবই শিখতে পারবেন। একদম ক্যালকুলেটর প্রেস করা থেকে শুরু করে এবং সিরিজ প্যারালাল চেনানো থেকে শুরু করে সব কিছুই হবে এখানে। আর যদি আপনাদের আরও কোনো কিছু দেখার থাকে ক্লাস বিষয়ে বা আমাদের সম্পর্কে, তাহলে আমাদের SAE জব কেয়ার যে গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপ, সেখানে আমাদের সকল ইনফরমেশান দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারবেন। আর যদি আপনারা বিভিন্ন ডেমো ক্লাস দেখতে চান, বিভিন্ন টপিকের উপরে আমাদের অসংখ্য ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়া আছে। আপনারা শুধু ইউটিউবে যেয়ে আমাদের কোচিং লিখলেই আপনারা অনেক অনেক ভিডিও দেখতে পারবেন, এবং সেইগুলো কিন্তু কোনোটাই কাটছাট করা কোনো ভিডিও না, এবং শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে রেকর্ড করা ভিডিও সেটাও না, একদম ক্লাসেরই ভিডিও শুধুমাত্র ওখানে আপলোড করে দেওয়া হয়েছে। এই সকল ভিডিও আপনারা ইউটিউবে যে SAE জব কেয়ার লিখলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা 350টা ক্লাসের কথা বলেছি, এর চেয়ে কম হবে না ক্লাস
এর চেয়ে বেশি হবে প্রয়োজনে, কারণ আপনাকে বোঝাতে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু ক্লাস শিক্ষক নিয়ে যাবে। শিক্ষককে আমরা সেভাবেই ইনস্ট্রাকশন দেওয়া আছে যেন আপনি পরবর্তীতে ওই টপিক নিয়ে আপনার কোথাও প্রাইভেট বা অন্য কারো কাছে সাহায্য নিতে না হয়। আর যদি আপনার ক্লাস করার পরে কোনো টপিকে বা কোনো ম্যাথে প্রবলেম হয়, সরাসরি টিচারের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আমাদের গ্রুপে তো আপনারা যুক্ত থাকবেনই, টিচারকেও নক করতে পারবেন, গ্রুপেও দিতে পারবেন। আমাদের এখানে অ্যাডমিন প্যানেল আছে, তারা এখানে থেকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করবে এবং টিচার আপনাকে সেটা আবার বোঝায় দিবে। আর যদি তাও না হয়, পরবর্তী ক্লাসে এসে অবশ্যই টিচারকে সেটা প্রশ্ন করলে টিচার সেটা দেখায় দেবে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এক্সামের বিষয়। আমাদের এখানে অনলাইনের মাধ্যমে এক্সাম নেওয়া হবে আপনাদের। সেটা হচ্ছে একটা টপিক যখন শেষ হবে সেই টপিকের উপরে আমরা একটা ডেট দেব আপনাদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য, এবং সেই পরীক্ষার আগে একটা সলভ ক্লাস দেওয়া হবে। সলভ ক্লাসে আপনাদের যা যা সমস্যা আছে সেই টপিকের সবগুলো সমস্যার সমাধান করে নেবেন। তারপরেই আপনাদের একটা পরীক্ষা নেওয়া হবে। প্রত্যেকটা টপিকের এভাবে আলাদা আলাদা পরীক্ষা চলতেই থাকবে। পরীক্ষাগুলো আপনারা ননের পরীক্ষাগুলো বুয়েট প্যাটার্ন বা বিপিএসসি প্যাটার্ন অনুসারে হবে, আর ডিপার্টমেন্ট পরীক্ষাগুলো আমাদের বুয়েট মিক্সড ঢাকা পলিটেকনিক সব মিক্সড করে যে প্যাটার্নটা অনুসারে পরীক্ষা নেওয়া হবে সে পরীক্ষা নেওয়া, মানে এক কথায় লিখিত পরীক্ষা হবে, প্লাস ডিপার্টমেন্টের এমসিকিউ পরীক্ষাটাও হবে। আর কোনো কোশ্চিন আমি সামনে পাই নাই, যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বলতে পারেন। অবশ্যই প্যারালালি পড়ানো হবে। আপনাদের যে সপ্তাহে 6 দিন, আমি একটা ডেমো রুটিন আপনাদেরকে বলি, এটা ফিক্সড না, ডেমো। আমি একটু দেখাই দিই রুটিনটা। ধরেন আপনার সপ্তাহে 6 দিন ক্লাস, সপ্তাহে 6 দিন ক্লাস, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। ধরেন এদিন আমাদের একটা ডিপার্টমেন্ট ক্লাস হলো ডিপার্টমেন্ট 1, ডিপার্টমেন্ট 2, এখানে হবে হচ্ছে নন 1, নন 2, আবার ডিপার্টমেন্ট 1, ডিপার্টমেন্ট 2, নন 1, নন, সেমভাবে এইভাবে আমাদের প্যারালালে কোর্সটা চলবে। তবে অনেক সময় এরকম হতে পারে যে দেখা যাচ্ছে যে আপনার রুটিন মিলানোর ক্ষেত্রে বা টিচার্স মিলানোর ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে একটা ডিপার্টমেন্ট একটা নন, একটা ডিপার্টমেন্ট একটা নন, এভাবে দেওয়া হতে পারে। তবে আমরা চেষ্টা করব যেন যেদিন ডিপার্টমেন্ট সেদিন 2টাই ডিপার্টমেন্ট ক্লাস হবে, আর যেদিন নন ক্লাস সেদিন 2টাই নন ক্লাস হবে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করি আর কারো কোনো কোশ্চিন নাই। যদি কোশ্চিন থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন দিলে বা হোয়াটসঅ্যাপ নক করলে সেই কোশ্চেনের সকল উত্তর পাওয়া যাবে। এবং আজকের এই লাইভ সেশনের ভিডিওটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আজকে রাতের মধ্যে আপলোড করে দেবো। আপনারা কাল থেকে এই ভিডিওটা দেখতে পারবেন। আমরা আপনাদেরকে ইউটিউব লিঙ্কটাও শেয়ার করে দেওয়া হবে গ্রুপে, এবং আমাদের এসএ জব কেয়ার যে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ আছে সেখানেও ভিডিওটা আপলোড করে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের লাইভ সেশন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।